কেউ যদি লাইফস্টাইল ভালো মতো লিড করে তাহলে তার অসুখই হবে না, যেমনটা বিভিন্ন পশু পাখির হয়। আপনার ফিটনেস বেশি কাজে দিবে আপনার 40-এর পর, 40-এর আগে না। আপনার লাইফস্টাইল যদি ঠিক না থাকে, আপনি যাই প্রোডাক্ট খান, আপনি হরমোন পুশ করলেও আপনার শরীর ইমপ্রুভ করবে না। অনেকে মনে করে যে এই ফিটনেসটা হচ্ছে লাক্সারি। ফিটনেস কিন্তু নিড। একটা ডিমে থাকে ম্যাক্স কুসুম সহ 6 গ্রাম প্রোটিন, সেটাকে যদি আপনি 2 ভাগও করেন তাহলে মাত্র 3 গ্রাম প্রোটিন পেলেন। আপনার সারাদিনে আপনার ওজন যদি 60 কেজি হয় আর আপনি যদি কোনো খেলোয়াড় না হন, 60 গ্রাম প্রোটিন এটা মিনিমাম খাওয়া লাগবে। এই যে একটা মেন্টাল শিফট, এই জিনিসটা আসলে কিভাবে কেউ নিয়ে আসতে পারে? সকালবেলা আমরা কি করি, কার্বোহাইড্রেট দিয়ে কার্বোহাইড্রেট খাই, রুটি দিয়ে আমরা আলু ভাজি খাই, সেখানে প্রোটিন কোথায়? হাঁটলে বা দৌড়ালে কি ভুঁড়ি কমে নাকি? আপনি যত বেশি শর্ট টার্ম সুখ নিবেন বা নিজেকে দিবেন, তত বেশি আপনার লং টার্ম সুখ ক্ষতিগ্রস্ত হবে। ফিটনেস মানে কিন্তু লাইফটাকে এনজয় করা। ফিটনেস মানে হলো আপনি আপনার পছন্দের কাজ করতে পারবেন, প্লাস আপনি পছন্দের খাবার খেতে পারবেন, প্লাস আপনি ফিটও থাকবেন। যদি আপনি মাসের 25টা দিন আপনি হেলদি লাইফ লিড করেন, 5 দিন আপনি আনহেলদি লাইফ লিড করলেও কোনো সমস্যা হবে না, একদম সামান্য ইম্প্যাক্ট পড়বে আপনার শরীরে। এই যে একটা বিষয় যে আমি জানি বুঝি যে এই খাবার আমার জন্য ভালো না, তারপরে তো এটা ধরেন মানুষ করতে থাকে, এটার কারণটা কি? আমার পারসেপশন হচ্ছে যে হ্যাঁ, আপনাকে নতুন করে পরিচয় করে দেওয়ার কোনো কিছু নেই। প্রচুর পরিমাণে আপনাকে ইন্টারনেটে মানুষজন দেখে যে আপনি ফিটনেস এবং মানুষজনকে এমন এমন ভিডিওর ভিতরে এমন কথা বলেন, এটা শুনলে আমি তো মাঝে মাঝে যেটা হয় শোনার পরে আমার তখন দেখা যায় যে কিছুক্ষণ আগেই হয়তো বা আমি কোনো একটা কোল্ড ড্রিঙ্কস বা এটি খাইছি, এরপরে আপনার ভিডিও আসছে, তখন মানে একটা গিল্টি ফিলিংস এর মধ্যে পড়ে যায় যে কাজটা মনে হয় ঠিক করি নাই বা সুগারি কোনো একটা জিনিস খাইছি যেটা ভালো জিনিস না আর কি। তো আজকে আমরা যে জায়গা থেকে আসলে ডিসকাশন শুরু করতে চাই, প্রথমত আমাদের এই ভিডিও যারা দেখবে তারা মোরালেস ধরেন ওরা ভাবে যে ওরা ক্যারিয়ার নিয়ে অনেক সচেতন বা ক্যারিয়ারে একটা ভালো কিছু করতে চায়, মোটিভেটেড থাকতে চায় এবং এই টাইপের বিভিন্ন ধরনের জিনিসপত্র আছে। বাট সমস্যার জায়গা যে জায়গাটাতে যে ওদের লাইফ স্টাইলের অবস্থা ধরেন খুবই খুবই করুণ, বাট ওরা মোটিভেটেড হইতে চায়, প্রোডাক্টিভ হইতে চায়, লাইফে অনেক কিছু অ্যাচিভ করতে চায়। যেমন আমি রিসেন্ট টাইমে এগুলো নিয়ে আমি নিজে অনেক ঘাটাঘাটি করি, বিশেষ করে বিগত 2 বছর ধরে, যে সাইকোলজি, খাওয়া দাওয়া। তো সেখান থেকে আমার আন্ডারস্ট্যান্ডিংটা হচ্ছে এরকম যে আমাদের পুরো লাইফটা 3টা জিনিসের উপর ডিপেন্ডেন্ট। একটা হচ্ছে আমরা কি খাই, আমরা কতটুকু ঘুমাই, আর কি ইনফরমেশন আমরা কনজিউম করি এবং কাদের সাথে চলাফেরা করি। এই 3টার উপরে ডিপেন্ড করে আসলে আমার পুরো জীবনটা নির্ভর করে। তো এই জায়গা থেকে যদি আমরা আজকের কথাবার্তা শুরু করতে চাই যে আমাদের পুরো জেনারেশন এন্ড এভরিথিং সবকিছু, ওরা তো লাইফে ওদের একটা অ্যাসপিরেশন আছে, বাট এই জিনিসপত্রের কারণে যে ওই যে সবার দেখা যায়, আপনি শুনলেই দেখবেন, ফেসবুকের মধ্যে ঢুকলেই দেখবেন মনে হয় কি সবার মন খারাপ, এবং এটার সাথে যে স্বাস্থ্যের একটা কানেকশন আছে। প্লিজ ভাই। আচ্ছা, এখন দেখেন যে মন খারাপটা কি, যে আমরা যখনই ব্যস্ত থাকি না বা কোনো জায়গায় ধরেন কোনো কিছুতে ইনভলভমেন্টে নাই, মানে কোনো কিছুই করছি না, তখন আমাদের মন খারাপ আমরা ফিল করি যে আমার মন খারাপ। কখনো কোনো একটা ব্যক্তিকে দেখবে না যে খেলাধুলা করছে বা যে কোনো একটা কাজ অ্যাক্টিভিটির মধ্যে আছে, সে মন খারাপ করছে। আর আরেকটা ব্যাপার আছে, এখানে কিছু হরমোনাল চেঞ্জেস আসে। আমাদের হচ্ছে 2 ধরনের হরমোন হয়, আমি এর আগেও বলেছি, যে একটা হচ্ছে ডোপামিন, সেরোটোনিন, এগুলো হচ্ছে হ্যাপি হরমোন। একটা হচ্ছে কর্টিসল, এটা হচ্ছে মানে স্ট্রেস হরমোন। তা আমরা স্ট্রেস হরমোন কখন হয়, কখন আমাদের মন খারাপ হয়, যখন আমরা অপছন্দের কোনো একটা কাজ করি, অথবা আমরা ফিল করি যে আমি জীবনে যা চলছে, আমার সাথে যা হচ্ছে তা ঠিক হচ্ছে না, আমার জীবনটা হয়তো আরো একটু বেটার হতো, অথবা অন্য কাউকে ভালো কিছু করতে দেখলেও আমাদের কর্টিসল হরমোন উৎপাদন হয়, যেটাকে আমরা অনেকে হিংসাও বলি। এই হিংসাও হয় কর্টিসল হরমোন থেকে। এটাকে রিমুভ করা যায়। রিমুভ কিভাবে করা যায়? যখন আপনি কোনো একটা মানে পরিশ্রমমূলক কোনো কাজ করবেন, তখন আপনার শরীরে সেরোটোনিন হরমোন উৎপাদন হয়, যার কারণে আপনার কিছুক্ষণের জন্য আপনি ভুলে যাবেন আপনার দুঃখ কষ্ট যাই আছে। ধরেন অনেক সময় দেখেন না, অনেকে ব্রেকআপ হয়ে গেছে, যে জিমে ভর্তি হয়েছে, জিমে ভর্তি হলে কি হয়, তাকে কিছুক্ষণ সে ওই জিনিসটা থেকে দূরে থাকে, প্লাস সে যেহেতু এক্সারসাইজ করছে, ব্রেকআপ হয়ে গেছে, তার মন খারাপ থাকে, সে ঘুমাতে পারে না, এক্সারসাইজ করার কারণে তার বডি টায়ার্ড হয়ে যায়, যার কারণে তার ঘুমও আসে। এটাকে সারপাস করার জন্য বা এটাকে পাস করার জন্য অনেকে জিমে যায়, যেটা হওয়া উচিত না, জিম করার উদ্দেশ্য এটা হওয়া উচিত না। কিন্তু এটার পিছনে সাইন্টিফিক রিজন হলো যে আমাদের সেরোটোনিন প্রচুর পরিমাণে উৎপন্ন হয় বলেই আমাদের কর্টিসল কমে যায়। তো আমাদের বডি 2টা হরমোন একসাথে উৎপাদন করে না, যে কোনো একটা অল টাইম উৎপাদন করে থাকে। হয় আপনার সেরোটোনিন উৎপন্ন হবে, অথবা আপনার হচ্ছে কর্টিসল উৎপন্ন হবে। অর্থাৎ আপনি যদি সেরোটোনিন মানে হ্যাপি হরমোন তৈরি না করেন, তাহলে অটোমেটিক আপনার আনহ্যাপি হরমোন, স্ট্রেস হরমোন রিলিজ হবে, যার কারণে আমাদেরকে এই স্বাস্থ্য সচেতন বা এমন এমন খাবারগুলো খাওয়া উচিত যেটা আমাদেরকে সেরোটোনিন উৎপাদন করতে সহায়তা করে। আবার কিছু খাবার আছে খুব দ্রুত সেরোটোনিন আর ডোপামিন রিলিজ করে, যেগুলো হচ্ছে সুগারি কোনো কোল্ড ড্রিঙ্কস বা সুগারি কোনো খাবার খাওয়ার সাথে সাথে আমার ভালো লাগবে। আমি একটু অ্যাড করে দিই এখানে। প্রবলেম যে জায়গাটাতে হয়েছে, এখনকার জেনারেশনে যে বাচ্চারা হয় তারা আবার একটু রিজনেবলি লাকি এই কারণে, কারণ এখনকার বাবা মা মোটামুটি সচেতন, বা আমার ফ্যামিলির ভিতরে যে সমস্ত বাচ্চা হয়েছে আমি তাদেরকে দেখছি যে একদম ছোটবেলা থেকে ওই যে মধু খাওয়ানো বা চিনি জাতীয় জিনিসপত্র একদম দেয় না বললেই চলে।
বাট গ্রাম এলাকায় বা একদম আপনি ঢাকার বাইরে যদি যান, আপনি দেখবেন যে ওই সুগারি খাবার এবং বাচ্চা খাইতে চাচ্ছে না, তাহলে মিষ্টি কিছু একটা খাওয়াই দিলাম বাইরে। এইটা যে পুরো লাইফ ধরে একটা অভ্যাস হয়ে যায়। যেমন আমার লাইফের একটা খুবই ইন্টারেস্টিং জিনিস যদি শেয়ার করি, ছোটবেলা থেকে আমার অভ্যাস হইতেছে 3 বেলা ভাত খাওয়া। ছোটবেলায় আমি যেহেতু একদম প্রাইমারি স্কুলে পড়াশোনা করছি, সো আমার মনে আছে যে সকালবেলা আইদার পান্তা ভাত অথবা গরম ভাতের সাথে ঘি, আলু ভর্তা এবং ডিম ভাজা, এটা হইতেছে সকালবেলার খাবার ছিল। বাট বড় হওয়ার পর আমি বুঝতে পারছি, বা রিসেন্ট 3-4 বছর পরে আমি 3-4 বছর আগে থেকে আমি বুঝতে পারছি এটা কিন্তু অভ্যাসের বিষয়। কারণ আমি যখন ছোটবেলা থেকে ভাত খেয়ে বড় হয়েছি, এখন আমার মনে হয় কি সকালবেলা উঠে যদি ভাত টাইপের কিছু খাইতে পারতাম তাহলে মনে হয় ভালো লাগতো। প্লিজ, মানে এই যে আমাদের ছোটবেলা থেকে আমরা একটা জটিলভাবে বড় হই, তো সেখান থেকে যখন আমরা বুঝতে পারি সেই সময় আসলে চেঞ্জ গুলো কিভাবে করা যায়। দেখেন যে এখন ছোটবেলায় যে আমরা ভুলগুলো করি, এটা এখন করছে না। এখনকার ম্যাক্সিমাম বাবা মাই যেহেতু সচেতন, আর এখন হচ্ছে ইনফরমেশন অনেক পাওয়া যায়, মানুষ জানে যে কোনটা খেলে কি হয়, এই কারণে হচ্ছে না। বিশেষ করে শিক্ষিত সমাজে এই জিনিসগুলা হচ্ছে না। কিন্তু কিছু কিছু মানুষ আছে যারা এখনো এই জিনিসগুলো ফলো করে না, তারা হচ্ছে নিজের মতো করে, মানে অনেকে বলে না যে আমরা বড় হয়েছি, আমরা কি বলেছি, হ্যাঁ আপনার ভুল, লাইফে ভুল আছে বলেই তো 30 বছর বয়সে এখন মানুষের ডায়াবেটিস হয়ে যাচ্ছে। লাইফে কিছু একটা ভুল চলছে বলে তো, কারণ নর্মালি হিউম্যান মানে আমাদের বায়োলজিক্যালি কিন্তু এত অল্প বয়সে অসুখ হওয়ার কথা না। ইনফ্যাক্ট বায়োলজিক্যালি মানে কেউ যদি লাইফস্টাইল ভালো মতো লিড করে তাহলে তার অসুখই হবে না, যেমনটা বিভিন্ন পশু পাখির হয় না। তারা তাদের যেটা অ্যাভারেজ লাইফ স্প্যান সে পর্যন্ত পৌঁছায়, কারণ কি তারা প্রসেস ফুড খায় না, তারা হচ্ছে খাবার খাওয়ার জন্য হচ্ছে পরিশ্রম করে। এই দুইটা জিনিসে মানুষের সমস্যা। আমরা কি হয় যে অর্গানিক ফুড যেগুলো আমাদের শরীর হজম করতে পারে, সেই খাবারগুলোকে আমরা আরো বেশি সুস্বাদু বানানোর জন্য সেটাকে প্রসেস করি। প্রসেস করার কারণে সেই খাবারটা যখন আমরা খাই তখন আমাদের মেটাবলিক রেট স্লো হয়ে যায়। এই মেটাবলিজম অনেকে বুঝতে পারবে না। মেটাবলিজম হলো কোনো একটা খাবার থেকে আমরা যে নিউট্রিশন থাকে, সেই নিউট্রিশনটা কত দ্রুত আমাদের বডি অ্যাবজর্ব করছে। তো যার মেটাবলিজম অনেক ফাস্ট হবে সে প্রচুর পরিমাণে খাবার খেলেও মোটা হবে না। যার কারণে আমরা সেম পরিমাণ খাবার খেয়ে কাউকে মোটা কাউকে পাতলা দেখি। ধরেন একটা বাসাতে ভাই বোন সেম, 1 বছর কম বেশি বয়স, একজন দেখবেন মোটা একজন দেখবেন পাতলা। এই রিজনটা কি, জেনেটিক্যালি দুইজন দুই রকম মেটাবলিজম পেয়েছে। তো কেউ কেউ মেটাবলিজম কিন্তু জেনেটিক্যালি আসে মানুষের ভেতরে, আবার বদ অভ্যাসের কারণেও চেঞ্জ হয়। ধরেন আপনি জেনেটিক্যালি ভালো মেটাবলিজম নিয়ে জন্মগ্রহণ করেছেন, কিন্তু ছোটবেলা থেকে আপনি প্রচুর পরিমাণে আনহেলদি খাবার খাওয়ার কারণে আপনার মেটাবলিজম টাইম টু টাইম স্লো হয়ে যাবে। তো 20 বছর পর্যন্ত স্লো হয় না মানুষের, কারণ কি 16-17 বছর বয়স থেকে মানুষের টেস্টোস্টেরন হরমোন আর মেয়েদের হচ্ছে ইস্ট্রোজেন হরমোন 12 বছর বয়স থেকে উৎপাদন হয়। এই দুইটা হচ্ছে সেক্সুয়াল হরমোন। এই হরমোন যতদিন পিকে থাকে ততদিন মানুষের কোনো রকম সমস্যাই হয় না, যার কারণে 20-25 বছর বয়স পর্যন্ত কারো সমস্যা হয় না। কারো আপনি কোনো নারীকে দেখবেন না যে 20-22 বছর বয়সেই তার হচ্ছে পিসিওএস হয়ে গেছে, রেয়ার, কারো কারো হয়। কিন্তু 30-এর পর দেখবেন 50%-এরই পিসিওএস হচ্ছে, অথবা ডায়াবেটিস হচ্ছে, অথবা হচ্ছে ওভারিতে ফ্যাট হয়ে গেছে, অথবা হচ্ছে আপনার হচ্ছে কোন একটা ফ্যাটি লিভার আছে বা কোন একটা প্রবলেম আছে একটা নারীর। কিভাবে হয় যে ওই তার সেক্সুয়াল হরমোন কমতে শুরু করেছে, তখন আমাদের বডি ওই আপনার যত ধরনের আমাদের বায়োলজিক্যাল যে ফাংশনগুলো আছে সেগুলোকেও স্লো করতে শুরু করে। এটা হয় মেটাবলিজমের কারণে। তো এটাকে ঠিক করা যায়। ঠিক করার দুইটা উপায় হচ্ছে, একটা হচ্ছে স্বাস্থ্যকর খাবার খাওয়া, আরেকটা হচ্ছে ফিজিক্যাল অ্যাক্টিভিটি রাখা। আমাদের বডি কিন্তু ফিজিক্যাল অ্যাক্টিভিটির জন্য তৈরি হয়েছে। আপনার ফিটনেস কাকে বলে? ফিটনেস হচ্ছে যে আপনি যেটার জন্য তৈরি হয়েছেন সেটা করতে পারেন। একটা গাড়ির ফিটনেস হলো ওই গাড়িটা ঠিক মতো চলছে কিনা, ঠিক মতো মাইলেজ দিচ্ছে কিনা। আপনার ফিটনেস হলো আপনি ঠিক মতো আপনার পারফরমেন্স দিতে পারছেন কিনা, আপনার হার্ট ঠিক মতো কাজ করছে কিনা, আপনার হচ্ছে কিডনি ঠিক মতো কাজ করছে কিনা। এগুলো কখন করে না? যখন আমরা টেক কেয়ার করি না। একটা গাড়ি কখন নষ্ট হয়? যখন আমরা অতিরিক্ত ব্রেকে পা দিই, দিয়ে চালাই। আবার আমরা যখন হয়তো সেটাকে যেই তেলটা দরকার, আপনার গাড়ি চলে অকটেনে, আপনি দিচ্ছেন পেট্রোল, তাহলে আপনার গাড়ি বেশি মাইলেজ দিবে না, মানে লং টার্মে সেটা ইঞ্জিনের ক্ষতিগ্রস্ত হবে। তা আপনার বডি চাই হচ্ছে অর্গানিক ফুড, হেলদি ফুড, আপনি দিচ্ছেন তাকে আনহেলদি ফুড, লং টার্মে ক্ষতিগ্রস্ত হবে। এই জিনিসগুলো ম্যাটার করে পড়ে। তবে এখান থেকে আবার কিন্তু উতরানো যায় খুব ইজিলি, খুব ইজিলি এগুলোকে ঠিক করা যায়। অনেকে বলতে পারে ভাই আমার তো বয়স 30-35। আমার কিছুদিন আগে একজন বলছিল যে তাজ তোমার একটা ভিডিও দেখলাম, উনি সিনিয়র অনেক, 50-60 বছর বয়স ওনার। তো উনি আমাকে বলছেন যে তাজ তোমার একটা ভিডিও দেখলাম, সেখানে তুমি বলছো যে 30-এর পর যদি আমরা হেলদি লাইফস্টাইল লিড না করি তাহলে আমাদের প্রতি বছর 1% করে মাসল লস হয়। এটা আমি একটা ভিডিওতে বলেছিলাম যে হ্যাঁ মাসল লস হয় 30-এর পর, সেক্সুয়াল হরমোন কমতে থাকে প্রতি বছর 1% করে। যারা এক্সারসাইজ করে তাদের সহজে কমে না, তাদের 40-এর পর 1% করে কমে। তো যাদের বয়স অলরেডি 50 হয়ে গেছে, আর যারা আমরা হেলদি লাইফস্টাইল লিড করিনি 30-এর পর, তারা কি করবে? তারা যেটা করবে যে তারা 50 বছর বয়সে যখন তারা শুরু করছে তখন তারা বেনিফিট পাওয়া শুরু করবে, তখন তাদের এজ রিভার্সে যাবে। অর্থাৎ সে হয়তো বা বায়োলজিক্যালি সে 50 থেকে 55-তে যাচ্ছে, তার হচ্ছে কিন্তু অ্যাকচুয়ালি সে হচ্ছে আপনার ইয়েতে চলে যাচ্ছে, মানে রিভার্সে চলে যাচ্ছে। যেটা অ্যাকচুয়াল বয়স বাড়ছে কিন্তু বায়োলজিক্যাল বয়স তার কমছে, 45 বছরে চলে আসছে। যার কারণে দেখবেন অনেকে আছে, আমরা যেটা হচ্ছে ফিটনেস বোঝা যায় মানুষের 40 বছর 45 বছর হওয়ার পর। যখন দেখবেন যে একজন স্বাস্থ্যকর লাইফ লিড করেছে, তখন তাকে দেখে বোঝার উপায় হলো যে সে 40 বছর বয়সের পর ফিট আছে কিনা, সেটা হচ্ছে ইম্পর্টেন্ট। মানে তার স্ট্যাটাস সিম্বল হচ্ছে যে 40-এর পর ফিট হয়েছে কিনা।
অনেকে মনে করে যে 20 বছর বয়সে ফিটনেস দরকার, না 20 বছর বয়সে ফিটনেস দরকার কারণ আপনি মনে করছেন যে আমাকে আরেকজনকে ইমপ্রেস করতে হবে, অপোজিট জেন্ডার বা অপোজিট সেক্সকে ইমপ্রেস করতে হবে, তাই আমার ফিটনেস দরকার। কিন্তু সত্যিকারের স্ট্যাটাস সিম্বল হচ্ছে যখন আপনি দায়িত্ব নিয়ে ফেলেছেন, আপনার ফ্যামিলির, আপনার প্রফেশনের দায়িত্ব নিয়েছেন, আপনি প্রফেশনালি অনেক বেশি ইনভলভ, তার পাশাপাশি আপনার হেলথ মেনটেন করেছেন, তার মানে আপনি একদম সত্যিকারের একটা সচেতন মানুষ আর দায়িত্বশীল মানুষ, যে আপনি নিজের শরীরেরও দায়িত্ব নিয়েছেন। তো আপনার ফিটনেস বেশি কাজে দিবে, আপনার স্ট্যাটাস সিম্বল প্রকাশ করবে 40-এর পর, 40-এর আগে না। এবং একটা ইন্টারেস্টিং ফ্যাক্ট হচ্ছে যে আমরা অনেক সময় দেখি যে গ্রামের মানুষজন কিন্তু 3 বেলা ভাত খায়, বাট স্টিল তাদের শরীর স্বাস্থ্য আমাদের থেকে বেটার। এটা একটা কারণ আমার কাছে যেটা মনে হয়, গ্রামের মানুষজন কিন্তু প্রচুর পরিমাণে পরিশ্রম করে, আমাদের মতো টেবিলে বসে কাজ করে না, বা তারা অ্যাক্টিভিটির মধ্যে থাকে, এবং এই কারণে খাবার হয়তো বা আনহেলদি খাই, কিন্তু স্টিল ওইটা বডিতে হয়তো। এখন এটা কিভাবে হয়? অনেকে বলে যে ভাই আমার বাপ দাদারা এগুলা খেয়েছে, কিছু হয়নি। আমি অনেক সময় ভিডিও বানাই, সেখানে রিসার্চ পেপার গুলো লিঙ্কও দিয়ে দিই। অনেকে বলে যে ভাই আমাদের বাপ দাদারা তো এই খাবারই খেয়েছে, তাদের কিছু হয়নি, আমাদের কেন হয়? আমাদের শারীরিক পরিশ্রম নাই, তাই আমরা আমাদের বাপ দাদাদের মতো শারীরিক পরিশ্রম করছি না। তো আপনি যদি মানে যা ইচ্ছা তাই খেয়ে ফিট থাকতে চান, তাহলে আপনাকে গ্রামে থাকতে হবে আর কৃষি কাজ করতে হবে, মানে পরিশ্রমমূলক কাজ, বুঝতে পেরেছেন? যদি এটা করতে পারেন তাহলে আপনি যাই খান আপনি আনফিট হবেন না, যতদিন পর্যন্ত আপনি কাজ করবেন ততদিন পর্যন্ত আপনি ফিট থাকবেন। কিন্তু একটা বয়স পর কি হয় যে আমরা যদি খাবার মেনটেন না করি, তাহলে আপনি যতই পরিশ্রম করেন আপনার শরীরের ক্ষতি হবে। যেমন হচ্ছে আপনি যদি প্রচুর পরিমাণে কোলেস্ট্রল খাওয়া শুরু করেন, কোলেস্ট্রল জাতীয় ফুড বা তৈলাক্ত খাবার খাওয়া শুরু করেন বা ভাজা পোড়া খাওয়া শুরু করেন, পাশাপাশি আপনি পরিশ্রমও করেন, আপনার তাও টাইম টু টাইম আপনার হার্টের ক্ষতি হবে। হয়তো আপনার বডি পুরোটা বার্ন করতে পারছে না, যতটা তেল আপনি খেয়েছেন সেটা আপনি এক্সারসাইজের মাধ্যমে বা কাজের মাধ্যমে বার্ন করতে পারছে না। আপনি একজন কৃষক হয়েছেন, তাও করতে পারছেন না, যার কারণে গ্রামে দেখা যায় যে গ্রামের মানুষও অসুস্থ হয়, কিডনি, হার্ট, লিভারের সমস্যা হয়। ম্যাক্সিমাম ক্ষেত্রে সমস্যা হচ্ছে তারা পান গুটকা বেশি খায় আর বিড়ি সিগারেট বেশি খায়, এটা হচ্ছে গ্রামের মানুষের সমস্যা। যদি কেউ বিড়ি সিগারেট পান গুটকা না খায় আর গ্রামে থাকে, তাহলে সে অসুস্থ হবেই না সহজে, যদি তার লাইফস্টাইল ঠিক থাকে। তো এইটা হচ্ছে ব্যাপার, এই কারণে হচ্ছে গ্রামের মানুষ অসুস্থ হয়। আর অসুস্থ হওয়ার আরো অনেকগুলো কারণ আছে, শুধু ছোট ছোট কারণ, অনেকে কম ঘুমায়, এইরকম অনেকগুলো। লাইফস্টাইল ঠিক করলে আপনার ওষুধ খাওয়া লাগবে না, অনেক ধরনেরই আছে, আপনার কোনো প্রোডাক্ট খাওয়া লাগবে না। অনেকে বলে এই প্রোডাক্ট খাও তোমার এই পাওয়ার বেড়ে যাবে, এই সাপ্লিমেন্ট খাও তোমার এই সেক্সুয়াল পাওয়ার বেড়ে যাবে। বিষয়টা ওরকম না, আপনার লাইফস্টাইল যদি ঠিক না থাকে, আপনি যাই প্রোডাক্ট খান, আপনি হরমোন পুশ করলেও আপনার শরীর ইমপ্রুভ করবে না, বুঝতে পেরেছেন? এটা হচ্ছে বিষয়। একটা ইন্টারেস্টিং ফ্যাক্ট হচ্ছে, আমি জাপানিজ কিছু কোম্পানির সাথে কিছু প্রজেক্টে কাজ করার সুযোগ হয়েছিল। তো সেখানে আমি একটা জিনিস যেটা দেখছি, যে একজন জাপানিজ ভদ্রলোক, তার বয়স মনে হয় 50 বা 55 হবে, বাট দেখে কোনোভাবে বোঝার কোনো উপায় নাই যে এই মানুষটার বয়স 50 থেকে 55, কারণ জাপানিজ মানুষের কিন্তু গড় আয়ু অনেক বেশি এবং ওরা অনেক বেশি সুস্থ থাকে। এটার একটা বড় কারণ হচ্ছে ওদের খাবার, এবং আরেকটা ইন্টারেস্টিং ফ্যাক্ট হচ্ছে যে ওরা ওই যে আপনার পরিশ্রম করে প্রচুর পরিমাণে। জাপানিজ লোক প্রচুর হাঁটে সাইক্লিং করে, এবং ওরা খুবই খুবই হেলথ কনসিয়াস। এবং হেলথ কনসিয়াস মানে আমরা কনসিয়াস না, এইটা ওদের একটা বেসিক স্টাইলের একটা, মানে এটা বেসিক। যেমন হচ্ছে অনেকে মনে করে যে এই ফিটনেসটা হচ্ছে লাইফের একটা লাক্সারি, ফিটনেস কিন্তু নিড, এটা বুঝতে হবে কোনটা নিড আর কোনটা লাক্সারি। সেটা আপনি লাক্সারি হচ্ছে ব্র্যান্ডেড দামি পোশাক পরা, বা যেই আপনার ধরেন একটা কারে কাজ হয়ে যায়, আপনার ধরেন 20 লাখ টাকার একটা কারে কাজ হয়ে যায়, কিন্তু আপনি আপনার একটা স্ট্যাটাস সিম্বল মেনটেন করার জন্য আপনি 2 কোটি টাকার গাড়ি ইউজ করছেন, সেটা লাক্সারি। কিন্তু ফিটনেস এমন একটা জিনিস যে এটার সাথে লাক্সারি আনা যাবে না, এটা আপনার নিড। এখন অনেকে মনে করে যে ভাই স্বাস্থ্যকর লাইফ লিড করা তো অনেক বেশি খরচে। আমি এর আগে একটা জিনিসে ভিডিওতে বলেছিলাম যে স্বাস্থ্যকর লাইফ লিড করার আর হচ্ছে প্রফেশনাল লাইফ লিড করা, মানে প্রফেশনালি কেউ হচ্ছে হয়তো বা ফিটনেস মডেল, তার লাইফ কম্পেয়ার করা যাবে না নিজের সাথে। আপনি আমির খানকে যে কম্পেয়ার করতে পারবেন না, আমির খানের তো বডি দরকার মুভি করার জন্য, তার মুভির মাধ্যমে ইনকাম হবে। আপনি যদি মনে করেন না তার মতো বডি দিবেন, তার মতো বডি তো আপনার দরকার নেই। আপনার বডি কেমন দরকার যে আপনার বডিতে যেন এক্সট্রা ফ্যাট না থাকে, জাস্ট এতটুকু হলেই হবে। আপনার অনেক মাস্কুলার বডি লাগবে না, আপনার সিক্স প্যাক লাগবে না, আপনার বডিতে যেন ছেলেদের পুরুষের হচ্ছে 12 থেকে 15% হেলদি ফ্যাট রেশিও হতে হয়, আর হচ্ছে মহিলাদের হতে হয় 15 থেকে 18% ম্যাক্সিমাম। এটা এর ভিতরে যদি আপনার বডি ফ্যাট থাকে 12 থেকে 15% থাকে, তাহলেই হবে। সিক্স প্যাক বানানোর জন্য 9% এর নিচে নামতে হয়, মানে ইন জেনারেল। তো ওই পর্যন্ত আপনার যাওয়া দরকার নেই, কিন্তু 12 থেকে 15% বডি ফ্যাট আপনি মেনটেন করতে পারলে আপনার কোনো রকম শারীরিক অসুস্থতায় আসবে না। এবং আমি যখন ওই যে জাপানিজ প্রজেক্ট, 2টা প্রজেক্টে সম্ভবত কাজ করছি। একটা প্রজেক্টে আমি যার সাথে জাপানিজ কাজ করতাম, ওর বয়স আমার বয়স মোটামুটি সিমিলার ইসে ছিল, 1-2 বছরের হয়তো বা এদিক ওদিক। আমি যখন ওকে বলতাম যে আমরা অলমোস্ট 3 বেলা তো ভাত খাই, 2 বেলা তো ভাত অবশ্যই খাই, ক্ষেত্র বিশেষে সকালবেলা আমরা অনেক সময় খিচুড়ি খাই বা রুটি খাই, ওটা তো কার্বোহাইড্রেট। ও দেখা যেত যে ও মানে হাসতো এবং মজা, তো ও বলতো যে তোমরা এরকম 3 বেলা ভাত খেয়ে কিভাবে মানে সার্ভাইভ করবো এই টাইপের। যেমন ও ক্ষেত্র বিশেষে এমনও দিন আমি ওর কাছে শুনতাম মিটিং এর আগে যে কি অবস্থা, কি খাইছো, বা ও ভাতের কথা মানে বলতোই না, বা
ও খুবই কম, মানে খুব রেয়ারলি, মানে কোনো একটা মনে হয় যে অকেশনালি বা ইসের সময় ভাত খাইতেছে, বা রেগুলার যদি খায়ও তাও দিনে হয়তো বা একবার বা এই টাইপের একটা বিষয়। সো মানে ওরা ওইভাবে পুরো জিনিসটা দেখা যায় যে তারা অবাক হয় ম্যাক্সিমাম ক্ষেত্রে যে প্রোটিন কোথায় তোমাদের খাবারে। তোমরা ভাত খাচ্ছ প্লেট ভরে আর মাছের টুকরা খাচ্ছ একটা, তোমরা সকালে রুটি খাচ্ছ 4টা, কিন্তু ডিমটাকে ভাজি করছো, ডিমটাকে ভাজি করে আবার সেটাকে 4 ভাগ করে এক একজনে একটা খাচ্ছ একটা পরিবারে। একটা ডিমে থাকে ম্যাক্স কুসুম সহ 6 গ্রাম প্রোটিন, সেটাকে যদি আপনি 2 ভাগও করেন তাহলে মাত্র 3 গ্রাম প্রোটিন পেলেন। আপনার সারাদিনে আপনার ওজন যদি 60 কেজি হয় আর আপনি যদি কোনো খেলোয়াড় না হন, জাস্ট হেলদি একটা লাইফ লিড করতে থাকেন, মানে জাস্ট লিড করতে চান, যেমন আপনি একটা অফিস জব করেন ধরেন কথার কথা, আপনার 60 কেজি ওজন হলে আপনাকে 60 গ্রাম প্রোটিন এটা মিনিমাম খাওয়া লাগবে। মানে এই তো 60 গ্রাম প্রোটিন কোথায় যাচ্ছে? সকালে একটা ডিম খাচ্ছেন, সেখানে 6 গ্রাম প্রোটিন থাকে, তারপরে দুপুরে হয়তো বা 1 টুকরা মাছ খাচ্ছেন, সেখানে হয়তো বা আরো 10-12 গ্রাম থাকে, রাতে 1 টুকরা খাচ্ছেন, সেখানে আরো 10-12 গ্রাম থাকে, মানে সর্বোচ্চ টেনে 50 গ্রাম প্রোটিনও খায় না একটা সাধারণ মানুষ, বাঙালিরা যেটা বলছি, বাংলাদেশ, ইন্ডিয়া, পাকিস্তান সব জায়গায় সেম জিনিস। আর যদিও প্রোটিন খাই, ধরেন যদিও কেউ মাছ মাংস বেশি খাই, সেটা তো আবার তেল দিয়ে ভেজে। তো অনেকে বলে যে এই প্রচুর পরিমাণে গোস্ত খেতে হয় না, প্রচুর পরিমাণে আলু খেতে হয় না, মানুষ আলুকেও অনেকে মনে করে যে আলু খেলে ফ্যাট বাড়ে। না, আলু খেলে ফ্যাট বাড়ে না, আলুকে ভাজি করে খেলে ফ্যাট বাড়ে। আলু তো ক্যালোরি কম, 100 গ্রাম আলুতে মাত্র 130 ক্যালোরি, আরো কম। এটা 100 গ্রাম ভাতে 130 ক্যালোরি, 100 গ্রাম আলুতে আরো কম, ভাতের তুলনায় কম ক্যালোরি। কিন্তু যখন আলুটাকে আমরা তেল দিয়ে ভাজছি, 1 গ্রাম তেলে 9 ক্যালোরি থাকে, তাই 100 গ্রাম আলুকে যদি আপনি 10 গ্রাম তেল দিয়ে ভাজেন, 10 গ্রাম তেলে 90 ক্যালোরি থাকছে, 100 গ্রাম আলুতে ধরেন আরো 120 ক্যালোরি থাকছে, সেটা হয়ে যাচ্ছে 200-300 ক্যালোরি। মানে যে 100 ক্যালোরির খাবার আমরা 200-300 ক্যালোরি বানাই ফেলছি তেল দিয়ে ভেজে। আলুকে যখন ফ্রাই করছি তখন আলুটা আরো বেশি হয়ে যাচ্ছে, বা সেটা আলু ভাজি করছি। সকালবেলা আমরা কি করি, কার্বোহাইড্রেট দিয়ে কার্বোহাইড্রেট খাই, রুটি ভাজির সাথে রুটি দিয়ে আমরা আলু ভাজি খাই। সেখানে প্রোটিন কোথায়? আলুতে তো প্রোটিন থাকে না, খুব সামান্য পরিমাণে থাকে, 100 গ্রামে হয়তো আপনি 3 থেকে 4 গ্রাম প্রোটিন পাবেন। তো এটা হচ্ছে ব্যাপার। তো এই জিনিসগুলোর কারণে প্রোটিন না খেলে আপনার শরীর অসুস্থ হবেই। ইন্টারেস্টিং ফ্যাক্ট হচ্ছে আমাদের এই যে আমরা আবার আগের জায়গাটাতে ফেরত যাই, বিশেষ করে ইয়াং জেনারেশন, বা মানে আমিও তার ভিতরে ইনক্লুডেড। আমার স্বাস্থ্যের অবস্থা খুব বেশিটা সুবিধাজনক স্টেটে নাই, কারণ আমার কাছে যেটা মনে হয়, আপনি আমার 2 বছর আগের ছবি দেখলে হয়তো বুঝতে পারবেন। 2 বছর আগে আমার ওয়েট ছিল হচ্ছে 65 হবে, মানে 65 বা এরকম, বাট আমার রাইট নাও ওয়েট হচ্ছে 84। মানে অলমোস্ট 2 বছরের ভিতরে সময়ে প্রায় 20 কেজির কাছাকাছি ওজন বেড়ে গেছে। এবং এটা আমি বুঝতে পারছি যে কেন ওজন বাড়ছে। যেমন আমি একটা লম্বা সময় ধরে কোক খাইতাম না, কোক বা কোনো ধরনের সুগারি ড্রিঙ্ক বা এই টাইপের জিনিসপত্র খাইতাম না। যেমন আমি কিন্তু অলমোস্ট বলতে গেলে ধরেন হবে 8-10 বছরের কাছাকাছি হবে যে আমি না ওই যে খাই না, আপনার দুধ চা খাই না। আচ্ছা, দুধ চা খাই ধরেন কোন একটা রেস্টুরেন্টে গেছি যে এই রেস্টুরেন্টে খুব বিখ্যাত দুধ চা, এটা খাইতেই হবে, তখন 1-2 বার খাই। বাট এরকম না যে আমি চায়ে চিনি খাই। আমি কিন্তু চায়ে চিনি খাই না, মানে যেই চাই খাই চিনি খাই না। আর কফি খাইলে আমি ব্ল্যাক কফি খাই, বাট রেয়ার কেসে হয়তো বা 1-2 দিন একটু কোল্ড কফি খাইতে মন চাইছে, বাট ওইটা একটা জিনিস হয়ে গেছে। বাট রিসেন্ট গত 2 বছর আমি প্রচুর পরিমাণে, মানে অফিসে থাকা অবস্থায় প্রচুর পরিমাণে কোক, মোজো, ফান্টা, মানে যত ধরনের সুগারি ড্রিঙ্ক চা আছে, সুগারি ড্রিঙ্কের একটা খুব ইন্টারেস্টিং জিনিস আছে। মানে আমি এগুলো নিয়ে আপনার মতো এক্সপার্ট না, বাট হালকা পাতলা যখন ঘাটাঘাটি করছি, সেখান থেকে আমি যেটা জিনিস দেখছি, ধরেন আপনার মন খারাপ, আপনি কোক খাবেন, আপনার মন ভালো হয়ে যাবে। আমি একটু ইনস্ট্যান্ট ভালো হয়ে যাবে। কিন্তু সেরোটোনিন আর ডোপামিন খুব কুইক রিলিজ হয় যখন আমরা মানে চিনি আর খাই। কিন্তু সুখ আমাদের কি শর্ট টার্মের জন্য দরকার হয় না, লং টার্মের জন্য? লং টার্মের জন্য সুখ দরকার হলে শর্ট টার্ম সুখ নেওয়া যাবে না। আপনি যত বেশি শর্ট টার্ম সুখ নেবেন বা নিজেকে দিবেন, তত বেশি আপনার লং টার্ম সুখ ক্ষতিগ্রস্ত হবে বা স্যাক্রিফাইস করবেন। এটা আমরা বুঝতে পারি না। তো যে কোনো ক্ষেত্রে আমরা যদি শর্ট টার্মে টাকা ইনকাম করার চেষ্টা করি, তাহলে আমরা কিন্তু লং টার্মে অনেক অপরচুনিটি নষ্ট করি। যে ব্যক্তি লটারির মাধ্যমে টাকা ইনকাম করার চেষ্টা করে, সেই ব্যক্তি কিন্তু কোনোদিনই স্কিল ডেভেলপ করবে না। তার মানে তার লং টার্মে কিন্তু তার ফাইন্যান্সিয়াল স্টেবিলিটি আসবে না। শর্ট টার্মে হয়তো পাচ্ছে একদিন জিতেই গেল কোটি টাকা, কিন্তু সেটাকে অকাজে ব্যয় করে ফেলবে, কারণ তার কাছে ইনভেস্টমেন্ট নলেজ নাই, তার কাছে স্কিল নাই যে সেটাকে নিয়ে সে বড় হবে। সেম ফুডের ক্ষেত্রেও সেম, আপনি যখন শর্ট টার্ম কোনো একটা সুখ পাওয়ার চেষ্টা করছেন, তখন লং টার্মে আপনার ক্ষতিগ্রস্ত হয়। তার মানে কি আমরা একদমই খাবো না? না, খাবো, কিন্তু সেটা যেন অকেশনালি হয়। এই জায়গাটাতে একটা ইন্টারেস্টিং ফ্যাক্ট যে আমি আপনাকে দুধ চা বা ইসের যে এক্সাম্পল দিলাম, আমি যখন মাথার ভিতরে সেট করে ফেলছি যে আমি চা বা এই টাইপের জিনিসপত্রতে চিনি খাবো না, যেমন মূল সমস্যা যে জায়গায় হয়, ধরেন কেউ চিন্তা ভাবনা করছে যে সে আসলে কোনো ধরনের সুগারি ড্রিঙ্ক খাবে না। আচ্ছা, যাই হোক, কোক বলতে এখানে আমি মোজো বা এই টাইপের জিনিসপত্র বলতেছি, এখানে আবার কোকা কোলা বা পেপসি এই টাইপের জিনিসপত্র না, এটা রং ডিরেকশনে না পারসিভ করলেই ভালো আর কি। সো রিসেন্ট টাইমে প্রচুর পরিমাণে মোজো খাই, আমি আসলে মোজো খাই, কারণ মোজোর টেস্টটা এখন দেখা যায় যে ভালো লাগা শুরু করছে। সো এখন মূল বিষয় যে জায়গাটাতে হয়েছে যে আমি যখন একটা সার্কেলে খাইতে বসছি, ওখানে সবাই হয়তো বা সফট ড্রিঙ্কস খাচ্ছে বা সুগারি কোনো একটা জিনিস খাচ্ছে,
আমি ওখানে টেম্পটেশন ধরে রাখা বা লোভ ধরে রাখা বা খাওয়া দেখলে কিন্তু আসলে এটা চোখেরও বিষয়। অনেক সময় দেখা যায় যে আমার পেট ভরে গেছে কিন্তু চোখে দেখে মনে হচ্ছে যে খাইতে হবে, তখন কিন্তু জোর করে হইলেও মানে গলা পর্যন্ত খাওয়া খাইতে থাকি আমরা। এটা সবার ক্ষেত্রে কম বেশি ঘটে। বাট আমি যখন এই যে দুধ চার দিকে তাকাই বা এই টাইপের চায়ের মধ্যে চিনি, যেমন আমি যদি এখন কাউকে দেখি যে এই চায়ে চিনি খায় কেমন যেন লাগে, আরে কেমন যেন এই চায়ে কেউ চিনি খায়, এটা তো সময়। এবং আমি আরো মোটামুটি 15 বছরের মতো সময় হবে যে আমি ভাতের সাথে কাঁচা লবণ খাই না। সো এখন যদি কেউ আমার সামনে দেখি যায় ভাতের মধ্যে লবণ দিয়ে খাচ্ছে, যেমন আমাদের ইসমাম ভাই সম্ভবত লবণ দিয়ে খায়, সো দেখলে আমার মনে এই ভাতের সাথে কেউ লবণ দিয়ে খায়, এটা কি কোনো ইজি, মানে এই যে একটা মেন্টাল শিফট, এই জিনিসটা আসলে কিভাবে ধরেন কেউ নিয়ে আসতে পারে, যে হচ্ছে সে এই জায়গা থেকে কিভাবে চেঞ্জ করে, অ্যাওয়ারনেস কিভাবে আসে। ধরেন আপনি যদি কোনো একটা জিনিসের সুবিধা সম্পর্কে অ্যাওয়ার হয়ে যান যে এইটা করলে আমি এই সুবিধা হবে বা এই লাভবান হব, তখন মানুষ ওটা করতে ইচ্ছুক হয়। আপনাকে আগে ধরে নিতে হবে, আপনাকে আগে শুরু করতে হবে। যখনই আপনি ফিটনেস লাইফস্টাইল আসা শুরু করবেন, প্রথমে আপনাকে ডায়েট করার দরকার নাই। শুরুর দিকে কি যারা ওই যে সুগারি ড্রিঙ্ক খায় তাদের থেকে পুরোপুরি বাদ দেওয়া দরকার নাই। শুরুতে যখন আপনি পুরোপুরি বাদ দিতে যাবেন, তখন ওই যে আপনি এতদিন ধরে কুইক ডোপামিনে অভ্যস্ত। আমরা সবসময় বলি যে, অনেক সময় বলে যে ভাই এখন থেকে দেখো এটা খাওয়া যাবে না, ওটা খাওয়া যাবে না, অনেক ট্রেনার সাজেস্ট করে। কিন্তু আমরা বলি যে না, আগে আপনি কয়দিন খেতেন, 6 দিন বা 7 দিন, এখন যেটাকে 3 দিন বা 4 দিন আনেন, একদিন পর পর খান। তারপরে কিছুদিন পর আপনি সপ্তাহে 2 দিন খাবেন, তারপরে কিছুদিন পর আপনি সপ্তাহে 1 দিন খাবেন। এক সময় আপনার মনে হবে যে আর এগুলো না খেলে হয়, অকেশনালি মাসে 1 বা 2 বার খাচ্ছি, ওটাই ঠিক আছে। যেমন আমার ক্ষেত্রে হয়ে গেছে। আমি কিন্তু সব ধরনের, মানে ফিটনেস মানে কিন্তু লাইফটাকে এনজয় করা। ফিটনেস মানে হলো আপনি আপনার পছন্দের কাজ করতে পারবেন, প্লাস আপনি পছন্দের খাবার খেতে পারবেন, প্লাস আপনি ফিটও থাকবেন। আপনি চাইলে একদিন চাইলে 12 ঘন্টা 15 ঘন্টা ঘুমাতে পারেন, একদিন চাইলে এক্সারসাইজ নাও করতে পারেন, অন্য জায়গায় ঘুরতে গেছেন বা কোনো এক জায়গায় কাজে ব্যস্ত আছেন, আবার একদিন চাইলে আনহেলদি খাবার খেতে পারেন। কিন্তু এই সব করার পর আপনি ফিট থাকবেন কিভাবে? যদি আপনি মাসের 30টা দিন 25টা দিন আপনি হেলদি লাইফ লিড করেন, 5 দিন আপনি আনহেলদি লাইফ লিড করলেও কোনো সমস্যা হবে না, ইম্প্যাক্টই পড়বে না, ওটা একদম সামান্য ইম্প্যাক্ট পড়বে আপনার শরীরে। তো এই জন্যই আমরা কি করবো, যে তখন যখন আপনি যে সুবিধাগুলো পাবেন, যখন আপনি ফিট থাকবেন, তখন দেখবেন আপনি ঘুম থেকে উঠে এনার্জেটিক ফিল করবেন, আপনার ঠিক মতো ঘুম আসবে, আপনার শরীরে ব্যথা থাকবে না, আপনার কখনো পেট খারাপ হবে না, আপনার হজমের সমস্যা হবে না, আপনার গ্যাসের সমস্যা হবে না। এইসব সুবিধাগুলো যখন আপনি পেতে শুরু করবেন, তখন আপনার মনে হবে যে না, এখন তো এটাকে কন্টিনিউ করতেই হবে বা এখন আরেকটু ইমপ্রুভ করতে হবে। এইভাবে আস্তে আস্তে আসে, এই জন্য শুরু করতে হয় স্লোলি। অনেকে কি করে যে যখন থেকে শুরু করে তখন সব কিছু ছেড়ে দিয়ে জাস্ট এটার ভিতরে পড়ে যায়, কিছুদিন পর আবার ছেড়ে দেয়। রিজনটা কি? সে দেখে যে এটা তো কন্টিনিউ করা অনেক কষ্টকর। এই কারণে আমরা চাই যে এনজয়েবল যেন হয়। আপনার স্বাস্থ্যকর জার্নিটা যদি আপনি এনজয় না করেন, তার মানে আপনি স্বাস্থ্যকর জার্নিতে নাই, এটা বুঝতে হবে আগে। মানে সেটা আপনার বডিকে স্ট্রেস হরমোন রিলিজ করছে আপনার শরীরে। আপনি হয়তো হেলদি ফুড খাচ্ছেন, এক্সারসাইজ করছেন, কিন্তু মনে মনে ভাবছেন আমি তো এগুলো আমার খুব কষ্ট লাগছে। ধরেন আপনি ট্রেডমিলে দৌড়াচ্ছেন, এটা পেড়ার মতো নিয়ে নিচ্ছি, কিন্তু আপনি ট্রেডমিলে দৌড়াচ্ছেন আর ভাবছেন যে এটা তো অনেক কষ্টকর, তাহলে আপনার ফ্যাট লস হওয়ার বদলে ফ্যাট আরো গেইন হবে, কারণ আপনার স্ট্রেস হরমোন রিলিজ হচ্ছে। আর স্ট্রেস হরমোন আমাদের শরীরে ফ্যাট জমায় কমানোর বদলে। এই কারণে আমরা সবসময় এক্সারসাইজের ক্ষেত্রে ভ্যারিয়েশন আনতে বলি, যে একই ধরনের এক্সারসাইজ রেগুলার করেন না, শুধু ট্রেডমিলে দৌড়িয়ে না, আপনি ওয়েট ট্রেনিং করেন, ফ্রি হ্যান্ড এক্সারসাইজ করেন। যত বেশি ভ্যারিয়েশন আনবেন, তত আপনার শরীরে সেরোটোনিন বা ডোপামিন রিলিজ হবে, যেটা লং টার্ম ডোপামিন, কুইক ডোপামিন না। সেটা আপনার শরীরকে আরো বেশি মেটাবলিজম ফাস্ট করবে, আপনার শরীরকে আরো বেশি রিল্যাক্স করবে। এক্সারসাইজ, অনেকে বলে এক্সারসাইজ করলে তো ভাই এনার্জি থাকে না, এক্সারসাইজ করলে আরো এনার্জি বিল্ড হয়। আপনি যেমন আমরা কি করি যে কোনো একটা প্রোডাক্ট যখন বা কোনো একটা জিনিস যখন আমরা ইউজ করি, তখন সেটার ফ্লুয়েন্সি আরো বাড়ে। এক্সারসাইজও সেম, যখন আপনি এক্সারসাইজ করবেন, আপনার বডিকে ইউজ করবেন, আপনার প্রত্যেকটা বডি পার্টের ফ্লুয়েন্সি আরো বাড়বে। আপনার হয়তো বা আগে আমাদের পায়ের কি একটা ওজন আছে, ধরেন একটা পা ধরেন অ্যাভারেজ 20 কেজি ওজন, এই 20 কেজি ওজন যখন একটু কমে 15 কেজিতে চলে আসবে, ধরেন পায়ে অনেক ফ্যাট আছে, সেটা আপনার কমে 15 কেজিতে চলে আসলো, তখন আপনার হার্টকে তো আগে 20 কেজি 20-40 কেজির পাকে টানা লাগতো, রক্ত দেওয়া সাপ্লাই করা লাগতো, তখন তাকে 15-30 কেজির পা গুলোকে চালাতে হচ্ছে। তখন তার প্রেশার কমে যাবে, হার্টের উপরে ফুসফুসের উপরে প্রেশার কমে যাবে, তখন আপনার রিল্যাক্স ফিল হবে, হালকা ফিল হবে। আপনার মনে হবে আমি আগে 10 কেজি ঘাড়ে ব্যাগ নিয়ে ঘুমাতাম, বা 10 কেজি ঘাড়ে ব্যাগ নিয়ে চলাফেরা করতাম। তারপরে যখন আপনি একটু ফিট হয়ে গেলেন, 10 কেজি কমে ফেললেন, তখন আপনার মনে হবে আপনার উপর থেকে একটা বোঝ কমে গেল। এই অ্যাওয়ারনেস যখন আপনার ভিতরে আসবে, তখন আপনি ফিটনেস লাইন থেকে বের হতে পারবেন না। যারা যারা ভিডিও দেখছেন, যারা কখনো এক্সারসাইজ করেছেন, তারা সেম জিনিসটাই ফিল করেন বলে মৃত্যুর আগ পর্যন্ত এক্সারসাইজ করেন। মানে অনেকে যারা আছেন বা মৃত্যুর আগ পর্যন্ত তারা হেলদি লাইফস্টাইল লিড করার চেষ্টা করেন। এমন না যে আজীবন বেঁচে থাকার জন্য, পারপাস একটাই থাকে যে যতদিন বেঁচে থাকবো যেন আমি সুস্থভাবে বেঁচে থাকতে পারি, যেন আমি যখন ট্যুর দিতে যাবো তখন যেন আমার হাঁটুতে বা কোমরে ব্যথা না থাকে, ট্যুর দিতে যাবো তখন যদি পাহাড়ে উঠতে হয় আমি দৌড় মেরে উঠে যাবো, সিঁড়ি বেয়ে উঠে যাবো। এইরকম উদ্দেশ্যে হচ্ছে আমি বিদেশ ভ্রমণ করবো, আমি চিকিৎসার উদ্দেশ্যে না, ঘুরতে যাওয়ার উদ্দেশ্যে। এরকম পারপাস থাকলে তখন দেখবেন যে আপনি হচ্ছে ঠিকই মানে চলে আসছেন, কনসিয়াস হয়ে গেছেন। আমি ইনফ্যাক্ট রিসেন্ট টাইমে একটা জিনিস খেয়াল করতেছিলাম যে আমি 1 বছর আগে যে টি শার্ট গুলো কিনছি বা যেগুলো পরতাম, সেগুলো এখন ধরেন আমার ফিট ইন করানো একটু কষ্ট হয়ে যায়। আচ্ছা, তো মানুষ আসলে যে কাজটা করে
তো আমি চিন্তা করলাম যে এই টি শার্ট যদি পরতে থাকে তাহলে তো টাইট এবং দেখতে একটু ভুঁড়িটাও বের হয়ে যাবে বা এই টাইপের একটা জিনিস। তো পরে আমি চিন্তা করলাম যে তাইলে আমাকে এমন টি শার্ট খুঁজে বের করতে হবে যে ড্রপ শোল্ডার বা একটু লুজ টি শার্ট, যাতে মোটা যে হয়েছে এটা যাতে বোঝা না যায় এবং আমি যাতে ফিলও করতে না পারি যে আমি আসলে স্বাস্থ্য বেড়ে গেছে বা এই টাইপের। তো এখন আপনি হয়তো খেয়াল করছেন যে আমি লুজ টি শার্ট পরে আছি, কারণ হয়তো বা হালকা পাতলা বোঝা যাচ্ছে বা এই টাইপের একটা জিনিস না। তো মানুষ কিন্তু যেটা হয় যে জিনিসপত্র বাইপাস করে। আবার আমি গতকাল চিটাগাং ছিলাম, তার আগের দিন ফেনীতে ছিলাম। তো 2টা জায়গাতে মোট 4টা ইভেন্টে যখন কথা বলছি, কথা বলার পরে আমার মনে হচ্ছিল যে আমি আগের থেকে একটু বেশি কুইকলি টায়ার্ড হয়ে যাই। লম্বা প্রায় 1 ঘন্টার মতো দাঁড়ায় থেকে যখন কথা বলতে যাই, এবং ইনফ্যাক্ট আমি ফেনীতে একটা ইভেন্টে আমি ইন্টেনশনালি আমি পারপাসফুলি বের করছি যে কিভাবে চেয়ারে বসা যায়। আচ্ছা, কারণ আমি জানি যে দাঁড়ায় থেকে কথা বলতে কষ্ট হচ্ছে। বাট আগে কিন্তু আমি দাঁড়ায় থেকে কথা বলতাম, এবং দাঁড়ায় থেকে কথা বলাটাই হয়তো বা ভালো একটা জিনিস। বাট ওই যে এখন যেহেতু একটু ওয়েট গেইন করার কারণে ন্যাচারালি হাঁটাহাঁটি করতে বা মুভমেন্ট করতে মানে শরীরটা সামহাও একটু লেথার্জিক ফিল হয়, মনে হয় কি যে অনেক কথা বলবো বাই করবো। বাট এটা কিন্তু একটা সিরিয়াস ইম্প্যাক্ট ধরেন আমার ক্ষেত্রেও নিয়ে আসতেছে। আবার অনেকে যারা ভিডিও দেখতেছে সে হয়তো বা লাইফে বা ক্যারিয়ারে কিছু একটা করতে চায়, কিছু একটা করতে চায়। কিছু একটা করতে গেলে তো পরিশ্রম করতে হবে, হয়তো বা শারীরিক পরিশ্রম নেই কিন্তু মানসিক পরিশ্রমটাও কিন্তু একটা পরিশ্রম, এবং সেখানে তার মাথা কাজ করানো বা এবং ওই যে একটা রিফ্রেশড ফিল করার যেটা বিষয় আছে, সো সেই জিনিসটা। তো এইখানে আপনার আমি আসলে যে জিনিসটা বোঝার চেষ্টা করতেছি সেটা হচ্ছে যে মানুষজন তো ধরেন একটা লাইফস্টাইলের ভিতরে লম্বা সময় ধরে চলার পরে একটা ধরেন চলে আসে আর কি, মানে ওইটা ছাড়তেও পারে না, আবার নতুন একটা ধরাও একটু খুব জটিল একটা বিষয় চলে আসে। তো ক্যারিয়ার বা কেউ যদি এরকম চিন্তা করে যে আমাকে আসলে ক্যারিয়ারে ভালো কিছু করতে হবে বা আমি একটা চাকরি বাকরির দিকে যাব, এর জন্য হইলেও আমার একটু ভালো খাওয়া দাওয়া খাওয়া উচিত। এই জায়গাটাতে যদি একটু বলতেন। এখন দেখেন যে আপনি কিছুক্ষণ আগে বলছেন যে প্রোডাক্টিভিটি আপনার কমে গেছে বা হচ্ছে এখন আর আগের মতো দাঁড়িয়ে থাকতে পারে না। এটা আমরা সবসময় বলি যে হচ্ছে আমরা কিন্তু মানসিক পরিশ্রম করে আপনাকে বড়লোক হতে হবে। এখন আর ওই যুদ্ধের যুগ নাই যে কাউকে মেরে তার জায়গা দখল করে নিলাম, ওই যুগ আর নাই। তো আপনাকে কি করতে হবে, মানসিক শক্তি ব্যয় করেই আপনাকে বড় হতে হবে, কিন্তু শারীরিক শক্তি ব্যয় করতে হবে যে আপনি যে সফলতা অর্জন করলেন সেটাকে যেন এনজয় করতে পারেন। তো শারীরিক যদি সুস্থতা না থাকে তাহলে সেই সফলতাকে আপনি এনজয় করতে পারবেন না, পয়েন্টলেস হয়ে যাবে। অনেকগুলো টাকা আছে কিন্তু আপনি অসুস্থ বেড়ে শুয়ে আছেন, বা হচ্ছে আপনি কাজই করতে পারেন না ঠিক মতো। তো এটা এই কারণে কিন্তু স্বাস্থ্য সচেতন হওয়া জরুরি। এটার জন্য না যে খালি বডি দেখতে সুন্দর হবে, তার জন্য না, যেন প্রোডাক্টিভিটি আসে শরীরে। আপনার যখন শরীরে কোনো অসুখ থাকবে না তখন আপনি বড় চিন্তা করবেন। তখন আপনি চিন্তা করবেন যে যেহেতু আমাকে ওষুধ খাওয়া লাগে না, কোনো অসুখ নাই, কিছু নাই, আমাকে হঠাৎ করে কোথাও এক জায়গায় ডাকলো, আমি চলে যাবো সেখানে, আমি যে কাজ করব। আমি দরকার হলে যদি এমনও সিচুয়েশন হয় যে আমাকে 2-3 রাত না ঘুমিয়ে কাজ করা লাগবে, আমি করতে পারবো, কারণ আমার শরীরে ওই পরিমাণ এনার্জি আছে। যখন আপনি ফিট থাকবেন তখন আপনার এরকম ফিল হবে, যার কারণে তরুণরা কিন্তু যখন তখন উঠে দৌড় দেয়। যে কোনো একটা কাজ বলবেন, তরুণ যে 20 বছর 22 বছর বয়স বা যার 18 বছর বয়স, সে দৌড় দিয়ে সে কাজটা করে। কিন্তু যখন একজন মানুষের বয়স 30 পার হয়ে যায়, 40 পার হয়ে যায়, তখন তাকে বলবে না আজকে এত কাজ করা যাবে না, আজকে একটু কম কাজ করি, আজকে তো অফিসে অনেক কাজ করলাম, আজকে জিমে যাবো না, বা আজকে এক্সারসাইজ করবো না, বা আজকে বাইরে হাঁটতে যাবো না, আজকে বাসায় বসে একটু টিভি দেখে নি, আজকে ভালো লাগছে না। তো এইটা আসে হচ্ছে এই অবসাদ জিনিসটা আসে আমরা শরীরকে যখন ইউজ করি না তখন। এখন এই জিনিসগুলোকে ঠিক করতে হলে আপনাকে আগে রিয়েলাইজ করতে হবে যে হ্যাঁ, আমি আমার লাইফে প্রবলেম আছে। মানুষ কখন প্রবলেমের সলিউশন খোঁজার চেষ্টা করে? যখন সে অ্যাকসেপ্ট করে যে তার লাইফে প্রবলেম আছে। আপনি যেমন অ্যাকসেপ্ট করছেন যে আপনার লাইফে প্রবলেম হচ্ছে, এখন আপনি সলিউশন খুঁজে বের করার চেষ্টা করুন। সলিউশনটা আপনি যদি দিতে চান, ধরেন আমাকে যদি আপনি সলিউশন দেন, সলিউশন হচ্ছে আপনি স্লো আগান। আপনি আগে যেহেতু আপনি এখন কি করবেন, স্লো আগে জাস্ট হাঁটা শুরু করেন। সেটা আপনি আপনার ওয়াইফের সাথেও করতে পারেন, পার্টনারের সাথেও করতে পারেন। সেটা কি হবে, একটা বন্ডিং তৈরি হবে। সন্ধ্যার পরে বা রাতের বেলা যেটা ফাঁকা টাইমে আপনি জাস্ট আউটডোরে হাঁটতে বের হন। এইভাবে আগে ফিজিক্যাল মুভমেন্ট আনেন। তারপরে যেটা করেন যে আপনি সারাদিনে জাস্ট এক বেলার খাবারে ডায়েট করেন, এক বেলার খাবার হেলদি খান, একদম ক্লিন, জাস্ট এক বেলার খাবার খাওয়া শুরু করেন সারাদিনে। এভাবে 1 মাস হয়ে গেল, তারপর আপনি 2 বেলার খাবার খান। এক বেলা হচ্ছে ক্লিন খাওয়া, বাকি বেলা আপনি আপনার মতো করে খান। এটা আগে শুরু করেন। মানে কেন বলছি যে আপনি যখনই হঠাৎ করে লাইফ পুরোপুরি চেঞ্জ করতে যাবেন, আপনার পুরো লাইফই ওলট পালট হয়ে যাবে, কন্টিনিউ করতে পারবেন না। আমি বারবার বলি, সবাইকে বলি যে স্বাস্থ্য সচেতন হওয়া মানে লাইফকে এনজয় করা, লাইফকে টর্চার করা না, মাইন্ডকে টর্চার করে না। মাইন্ডকে আগে অভ্যস্ত হতে দিন যে হ্যাঁ, আমি তো একবেলা, যখন আপনি একবেলা স্বাস্থ্যকর খাবার খাবেন, আপনি যখন দেখবেন যে একবেলা স্বাস্থ্যকর খাবার খাওয়ার কারণে আমার রাত্রে ঘুম ভালো হচ্ছে, তখন আপনি ভাববেন তাহলে আমি দিনের বেলাও স্বাস্থ্যকর খাবার খাওয়া শুরু করি, তাহলে আমার দিনের বেলাও ভালো লাগবে। আগে একটু একটা বেনিফিট পাওয়া শুরু করতে হবে। সামান্য যখন বেনিফিট পাওয়া শুরু করবেন তখন আপনার আরো মোটিভেশন বেড়ে যাবে। আমরা কি হয়, কোন একটা কাজে যখন সামান্য প্রফিট হয় তখন আমরা মনে করি যে আরো ইনভেস্টমেন্ট করি, আরো বেশি প্রফিট আসবে। কিন্তু খুব কম মানুষ দেখবেন যারা প্রচুর পরিমাণে ইনভেস্টমেন্টের নামে
সাকসেসফুল হতে পারে না। কিন্তু যারা অল্প ইনভেস্টমেন্ট নিয়ে কোনো একটা বিজনেস করে এবং রেগুলার বেসিসে সেটাকে ইমপ্রুভ করে, তারা তখন অনেক বেশি সাকসেসফুল হয়। পরবর্তীতে তারা যখন আউটসাইড থেকে কোনো ফান্ডিং পায় তখন তারা আরও ফ্লারিশ করে। বিভিন্ন জায়ান্ট কোম্পানিগুলো এইভাবেই তৈরি হয়েছে। শুরুতে তারা অল্প করেই শুরু করে, ফেসবুক গুগল থেকে শুরু করে যা কিছু আছে, তো পরে যখন তারা বুঝে যে এটা তো হিউজ পসিবিলিটি আছে, তখন তারা ফান্ড রেজ করে বড় হয়। ফিটনেসের ক্ষেত্রেও সেম, লাইফের প্রত্যেকটা অ্যাসপেক্ট যেটাই পজিটিভ সেটার ক্ষেত্রে শুরু করতে হয় স্লো। তারপরে যখন আপনি কোনো একটা রেজাল্ট পেলেন, আপনার মোটিভেশন আসলো, এবার আপনি আপনার লাইফকে আরো চারিদিক দিয়ে ইমপ্রুভ করা শুরু করেন। একদিক দিয়ে ইমপ্রুভ করলে লাইফের চারিদিকে ইমপ্রুভ হয়, এটা হচ্ছে ব্যাপার। এইভাবে শুরু করতে হবে, আপনার ক্ষেত্রে সেম পরামর্শই থাকলো। বাট এই জায়গাটাতে যদি অনেকে যে চিন্তা করে, যেমন আমিও ঘাটাঘাটি করে বের করছি যে ইন্টারমিটেন্ট ফাস্টিং বা যে জিনিসটা আছে, যে আমি হয়তো বা রাতের বেলা 8টার ভিতরে আমার শেষ খাবারটা খাবো, এর পরবর্তীতে পরের দিন দুপুর পর্যন্ত, মানে 16 বা 18 ঘন্টার একটা উইন্ডো। এই জিনিসটা আদৌ আসলে ভালো? এখন দেখেন যে ইন্টারমিডিয়েট ফাস্টিং কিন্তু নাকি সকালবেলা অনেক বেশি খাওয়া দাওয়া খাওয়া না, ইন্টারমিডিয়েট ফাস্টিং এর ফলে আপনার মানে এতগুলো বেনিফিট আছে শরীরে, সেটা বলে শুরু করা যাবে, মানে শেষ করা যাবে না। ইনফ্যাক্ট ক্যান্সার রোগীর পর্যন্ত ক্যান্সার ভালো হয়ে যায় ইন্টারমিডিয়েট ফাস্টিং এর ফলে। কিন্তু এখানে একটা ব্যাপার আছে, ইন্টারমিডিয়েট ফাস্টিং শেষ হলো, তারপরে যে 8 ঘন্টা খাওয়ার সুযোগ পাচ্ছেন, সেই 8 ঘন্টায় যদি আপনি আনহেলদি খাবার খান, তাহলে ইন্টারমিডিয়েট ফাস্টিং করার কোনো মানেই থাকলো না। তার মানে যেটা হলো, ইন্টারমিডিয়েট ফাস্টিং আপনার কখন কাজে দিবে, যে আপনি তো ফাস্টিং করলেন, ফাস্টিং শেষে যে 8 ঘন্টা খাবার খাওয়ার সুযোগ পেলেন, সেখানে হেলদি খাবার খাওয়া বা হচ্ছে লো ক্যালোরি ফুড খাওয়া। তো আলটিমেটলি ইন্টারমিডিয়েট ফাস্টিং আমরা সহজে সাজেস্ট করি না মানুষকে। আমরা দেখি যে কেউ কারো ধরেন প্রচুর পরিমাণে সে চাচ্ছে যে অল্প সময়ের ভিতরে ওয়েট লস করতে হবে, যেটা আমরা সাজেস্টও করি না, কারণ ওয়েট লসটা অল্প সময়ের ব্যাপার না, এটা তো লাইফ টাইম থেকে মেনটেনও করতে হবে। আপনি ইন্টারমিডিয়েট ফাস্টিং তখনই করবেন যখন আপনি এটাকে ধরে রাখতে পারবেন দীর্ঘদিন। বা আপনি দীর্ঘদিন বলতে কি, এটা কি 3 মাস ধরেন আমি যে 16 থেকে 18 ঘন্টা? না, এটা আপনি লাইফ টাইম ধরে রাখতে পারবেন। বা ধরেন আপনি সপ্তাহে প্রতিদিন ইন্টারমিডিয়েট ফাস্টিং করছেন না, 3 দিন 4 দিন করে করছেন, কিন্তু সারা জীবনের জন্য করতে হবে যে কোনো কিছু। তো আমরা কি করি যে না, সারা জীবনের জন্য তো মানুষ এটা করতে পারবে না। যেটা করতে পারবে সেটা হলো গতানুগতিক যে খাওয়া দাওয়া, সেটাই খাবে, কিন্তু সেখানে হেলদি খাবারের পরিমাণ বেশি থাকবে, আনহেলদি খাবারের পরিমাণ কম। যদি হেলদি খাবারের কথা বলেন, তাহলে সকালে জেনারেলি আমাদের প্রোটিন খাওয়ার পরিমাণ খুব বেশি দরকার হয়, কারণ আমরা রাত্রেবেলা লাস্ট খাবার খাই, 8 ঘন্টা ধরে আমাদের শরীরে কোনো রকম খাবারই যায় না ঘুমানোর অবস্থায়। তো আমাদের শরীর ক্যাটাবলিক স্টেটে চলে যায়। ক্যাটাবলিক স্টেট আর অ্যানাবলিক দুইটা স্টেট হয় মানুষের শরীরে। অ্যানাবলিজম হচ্ছে যে আপনার শরীরে মাসল বা যে কোনো কিছু বিল্ড হবে, ক্যাটাবলিক স্টেট হচ্ছে আপনার শরীরে ওই মাসল বা ফ্যাট রিডিউস হবে, মানে ব্রেকডাউন হবে। আমাদের শরীরে তো ফ্যাট রিডিউস হয় না, যেহেতু আমরা অতিরিক্ত খাবার খাই, ফ্যাট আরো বাড়তে থাকে, মাসলটা লস হতে থাকে। সকালবেলা যদি কেউ ওই কার্বোহাইড্রেট খায়, প্রোটিন না দেয়, তাহলে আপনার শরীর মাসলগুলো টিকে থাকার জন্য যে প্রোটিনটা দরকার সেটা পেলেন না, তখন মাসল আরো বেশি লস হবে। এটা টাইম টু টাইম দেখবেন যে বয়স বাড়ার সাথে সাথে হাঁটু ব্যথা শুরু হয়েছে, বা অনেকে মনে করে বাতের ব্যথা। এগুলো বাতের ব্যথা কেন হবে? রিজনটা হচ্ছে আপনার মাসল উইক হয়ে গেছে। মাসল যা স্ট্রং থাকবে তার কোনোদিনও ওই ব্যথা আসবেই না। এই কারণেই হচ্ছে এই ব্যাপারটা হয়। মাসল কি করে উইক হয়? এক হচ্ছে মাসলকে ট্রেন না করলে, এক্সারসাইজ না করলে, 2 হচ্ছে প্রোটিন পর্যাপ্ত পরিমাণে না খেলে। 60 গ্রাম প্রোটিন দরকার, খাচ্ছেন 30 গ্রাম 40 গ্রাম, তাহলে 20 গ্রাম করে যে ল্যাকিংস হচ্ছে, সেটা এখন আপনি প্রবলেম ফেস করবেন না, 20 বছর পর প্রবলেম ফেস করবেন। এটা হচ্ছে ব্যাপার। এই সকালবেলা তাহলে বাংলাদেশের কনটেক্সটে প্রোটিন অ্যাড করতে হবে প্রচুর পরিমাণে। যা খাবেন খাবারের নাম 60 to 70% প্রোটিন, মানে ডিম খেতে পারেন 2টা, কুসুম সবাই খেতে পারেন, কোনো সমস্যা নাই। হ্যাঁ, সিদ্ধ ডিম, মাছ রাখতে পারেন সকালবেলাতেই, মুরগির ব্রেস্ট পিস রাখতে পারেন 1 পিস, কিন্তু সেটাকে হতে হবে লো অয়েলে, মানে তেল ছাড়া যদি রান্না করতে পারেন, মশলা ইউজ করতে পারেন, মশলায় খুব একটা ক্যালোরি হয় না, মশলা লেবু এইসব ইউজ করতে পারেন, কিন্তু তেল অ্যাভয়েড করলে আপনার ক্যালোরি কমে গেল। মানে বেক টাইপের হলে বা এয়ার ফ্রায়ারে যদি ফ্রাই করে নিতে পারেন তাও ভালো হয়। ওই প্রোটিনটা আপনি খাবেন সকালবেলাতে। হ্যাঁ, সাথে কার্বোহাইড্রেট থাকবে। কার্বোহাইড্রেট কেন থাকবে? কার্বোহাইড্রেট জরুরি হচ্ছে স্ট্রেংথ যেন আপনার ঠিকঠাক থাকে। কার্বোহাইড্রেট সকালবেলা কি ধরনের জিনিস থাকতে পারে? সকালবেলা আপনি রুটিও খেতে পারেন, কোনো সমস্যা নেই, তবে আমরা প্রেফার করি কমপ্লেক্স কার্বোহাইড্রেট। যদি কেউ মনে করে যে আমার এনার্জি থাকবে, আমি সুগার চাই না মানে দ্রুত, যেমন রুটি তো সাদা আটা বা সাদা চালে দ্রুত সুগার বাড়ে, স্পাইক হয়। তো কমপ্লেক্স কার্বোহাইড্রেট হচ্ছে ওটস অথবা খিচুড়ি, ডাল দিয়ে। হ্যাঁ, ডালের পরিমাণ বেশি হতে হবে, চালের পরিমাণ কম হতে হবে, এরকম খিচুড়ি খেতে হবে। তাহলে আপনার শরীরে সহজে সুগার স্পাইক হবে না দীর্ঘক্ষণ। আপনি সকালে যদি নাস্তা করেন, আপনার দুপুরের আগে ক্ষুধা লাগবে না। অনেকে দেখা যায় যে সকালে নাস্তা করে 12টার সময় ক্ষুধা লেগে যায়। রিজনটা হলো যে সে হয়তো এমন একটা খাবার খেয়েছে যেটা তার দ্রুত সুগার স্পাইক করেছে। যেমন সে হয়তো সাদা রুটি খেয়েছে, আলু ভাজি খেয়েছে, এগুলো কি হবে? সুগার বাড়ালো, 1 থেকে 1.5 ঘন্টা ব্যাকআপ দেওয়ার পর আপনার আবার ক্ষুধা লাগবে। আমি এই জায়গাটাতে এই মাঝে একটা ছোটখাটো রিসার্চ করছিলাম, এটা 3-4 মাস আগের ঘটনা, আমার টিম মেম্বাররা জানে। তো আমি মাঝে আমার হঠাৎ করে এই টাইপের ভিডিও, যেহেতু আমি কম বেশি ইউটিউবে দেখতে থাকি, তো আমার হঠাৎ মাথায় আসলো যে এটা নিয়ে একটু এক্সপেরিমেন্ট করে দেখা যেতে পারে। তো অনেক ঘাটাঘাটি করে ChatGPT এটা সেটা করে আমি একটা কিনলাম, আপনার গ্লুকোমিটার কিনলাম। আচ্ছা, সো গ্লুকোজ স্পাইক যাতে আমি বুঝতে পারি। সো আমি
যে জিনিসটা ঘাটাঘাটি করে বুঝলাম যে সবার শরীর আসলে ডিফারেন্ট, এক একজনের শরীর এক এক রকম ভাবে রিয়াক্ট করে। সো আমাকে আমারটা বুঝতে হবে। যেমন আমার ক্ষেত্রে একটা বড় সমস্যা হচ্ছে, আমার ধরেন আইবিএস আছে, তো আইবিএস এর কারণে ল্যাকটোজ ইনটলারেন্স আছে, আমি দুধ জাতীয় কোনো কিছু খাইলেই আমার হজম হয় না এবং খুবই সিরিয়াস প্রবলেম তৈরি হয়ে যায়। সো তার মানে আমাকে আমার মতো করে, এখন আমাকে যদি কেউ বলে যে রাতের বেলা দুধ খাইতে হবে, এটা তো আমার জন্য এক প্রকার অত্যাচার হয়ে যাবে। আবার অনেকের জন্য দুধ অনেক ভালো ভালো ভালো। সো আমি একটা গ্লুকোমিটার কিনছি, এরপরে আমি চিন্তা করলাম যে আপনার আমি ডায়েট করব না, আমি রেগুলার যে খাবার খাই প্রত্যেকটা টাইমে আমি গ্লুকোমিটারে আমার রিডটা নিব। এবং আমি সম্ভবত একটা ভালো ব্র্যান্ডেরই গ্লুকোমিটার কিনছিলাম, যেটার সাথে একটা মোবাইল অ্যাপও আছে, যেটা মোটামুটি ধরেন ইনফরমেশন আপ টু ডেট থাকে এবং ও দেখায় যে কি অবস্থা। তো আমি যেটা করলাম, সকালবেলা উঠে প্রথমে খালি পেটে আপনার গ্লুকোজটা মাপি, বা ওই যে ব্লাড জাস্ট একটু নিয়ে মেপে দেখি। তারপরে সকালবেলা প্রথমে যে নাস্তা করলাম, পরোটা খাইলাম বা চিটে খাইলাম, খাওয়ার পরে 2 ঘন্টা টাইম ব্রেক দিয়ে 2 ঘন্টা বা 1 ঘন্টা পরে যে আমি আরেকবার রিড নিতাম। এর পরবর্তীতে আমি দেখলাম যে এভরি অলমোস্ট 3 আওয়ার্স অর 6 আওয়ার সম্ভবত আমি রিড নেওয়া শুরু করছি। এবং দুপুরে খাওয়ার পরে কেমন অবস্থা, খাওয়ার আগে, খাওয়ার পরে, এবং আমি পুরো সব মিলিয়ে প্রায় 12-13 বার রিড নিতাম। নিয়ে আমি প্রায় 15 দিনের মতো জিনিসটা কন্টিনিউ করছি। করার পরে আমি বোঝার চেষ্টা করছি যে কোন খাবারে কোন জায়গাটাতে আমার গ্লুকোজ স্পাইক হয়, কোনটাতে একটু গ্লুকোজটা রিজনেবল জায়গায় থাকে বা এই টাইপের একটা জিনিস। অ্যান্ড ওইটার উপর ডিপেন্ড করে পরবর্তীতে আমি চিন্তা করলাম যে আমার খাবার দাবার বা অন্যান্য জিনিসপত্র, যেমন আপনি আমাকে কিছুক্ষণ আগে বলতেছিলেন যে আইবিএস, আমি তো দুধ জাতীয় খাবার খাইতে পারি না। সো সেটা নিয়ে যদি বলতেন যে এখন দেখেন যে দুধ কিন্তু হজম না হওয়ার আরেকটা কারণ আছে, একটা হচ্ছে আইবিএস, আরেকটা কারণ হচ্ছে দুধের ফ্যাটের মলিকুল বড় হয়। আচ্ছা, এমন কোন দুধ যদি আপনি পান করেন যেটার ফ্যাটের মলিকুল কম বা ছোট, সেটা আপনার হজম হবে। যেমন ছাগলের দুধ, ছাগলের দুধ গরুর দুধের তুলনায় ফ্যাটের মলিকুল অনেক কম, কিন্তু পুষ্টি সেম পরিমাণ প্রোটিন, সেম পরিমাণ কার্বোহাইড্রেট, সেম পরিমাণ মিল্ক পাওয়া যায়। হ্যাঁ, আবার ল্যাকটোজ ফ্রি মিল্কও পাওয়া যায়। ওই ল্যাকটোজ ফ্রি মিল্ক কি হয় যে ওই ফ্যাটের মলিকুলগুলোকে ভেঙে ছোট করা হয়, যার কারণে হজম হয়ে যায় সহজে। আবার ল্যাকটোজটাকে থেকে আলাদা করা হয়। তবে ছাগলের দুধ যদি আপনি ট্রাই করে একবার দেখবেন, যদি হজম হয় তাহলে ওটা কন্টিনিউ করতে পারেন, আর যদি না হয় তাহলে আপনার আসলেই সিরিয়াস ল্যাকটোজ প্রবলেম আছে। এটা হচ্ছে ব্যাপার। না, ছাগলের দুধ কখনো খাই নাই, আর এটা পাওয়া যায় না সহজে, কারণ ডিমান্ড কম, মানুষ বুঝে না। মানুষ মনে করে যে জাস্ট গরুর দুধটাই পুষ্টিকর। না, সব যে কোনো ধরনের দুধেই সেম পরিমাণ মানে পুষ্টি থাকে, সেটা ছাগল হোক, গরু হোক, মহিষ হোক, 3 ধরনের দুধেই সেম, প্রায় কাছাকাছি। ইভেন ভেড়া দুধও খাওয়া যাবে, বুঝছেন? এটা হচ্ছে ব্যাপার। তো এই আপনাকে ছাগলের দুধ খুঁজে বের করতে হবে ছাগলের ফার্মে যে। এখন এই যে সকালবেলা আপনি বললেন যে প্রচুর পরিমাণে প্রোটিন খাওয়ার চেষ্টা করতে হবে, অলমোস্ট লাইক ফুল মিলের মতো আপনি ফুল মিলের মতো প্রোটিন খাবেন আপনি সকালে, ভাত বাদে মোটামুটি বাকি যা আছে সবই খেতে হবে। তাহলে দুপুরের খাবারের ভিতরে, বা এই যে অনেকে আমাদের বাংলাদেশি ট্রেডিশন হইতেছে এরকম যে সকাল থেকে দুপুরের মাঝখানে আবার একটা ছোট খাওয়া দাওয়া খাই, আবার বিকাল থেকে রাতের খাওয়ার আগে মাঝখানে সন্ধ্যার সময় একটা নাস্তা খাই। সো ওই জায়গাটাতে দুপুরের খাবারে আসলে কি ধরনের খাবার? আমি সবসময় বলি যে দুপুরের খাবার, ধরেন যে ডায়েট শুরু করতে চাচ্ছেন বা করতে কষ্ট হয়, সে কি করবে যে সেম খাবার খাবে, কিন্তু আগে শুরুতে পেট ভরে সালাদ খাবে। মানে যতক্ষণ পর্যন্ত তার মনে না হচ্ছে যে আমি ফুল ফিল করছি, ততক্ষণ পর্যন্ত সে জাস্ট সালাদই খাবে। শসা থাকবে, টমেটো থাকবে, ধনেপাতা থাকবে, ওর ভিতরে আরো কিছু সবজি দিতে পারেন, দিয়ে সালাদ বানিয়ে সেখানে লবণও ইউজ করতে পারেন সামান্য পরিমাণে, সমস্যা হবে না। কারণ 1500 মিলিগ্রাম পর্যন্ত সোডিয়াম খাওয়া যায়। অনেকে মনে করতে পারে লবণ খাবো, শরীরে পানি জমে। আমি একটা ভিডিওতে বলেছিলাম, হ্যাঁ, কিন্তু 1500 মিলিগ্রাম পর্যন্ত লবণ খাওয়া সেফ। তো আপনি যদি সামান্য পরিমাণে লবণ দেন, ওটা একটু সুস্বাদু হবে খেতে। আপনি সালাদ খান প্রচুর পরিমাণে, সালাদ খাওয়ার পর আপনি ভাত খাওয়া শুরু করেন, মানে যেটা আপনি খান অ্যাকচুয়ালি, তাহলে কি হবে, আপনার পরিমাণটা কমে যাবে। আপনার মনে হবে না যে আমি কম খেয়ে আছি, আপনার ব্রেনও স্যাটিসফ্যাকশন পাবে যে এত কম খাইনি। আমাদের মেটাবলিজম ফাস্ট করার একমাত্র উপায় হচ্ছে, আমাদের ব্রেনকে কখনো ফিল করতে দেওয়া যাবে না যে আপনি স্টার্ভিং এ আছেন, অর্থাৎ আপনি ক্ষুধার্ত অবস্থায় আছেন। যখন আপনি ক্ষুধার্ত অবস্থায় থাকবেন, তখন আপনার ব্রেন মেটাবলিজম স্লো করবে। রিজনটা হলো যেন আপনি দীর্ঘক্ষণ বেঁচে থাকতে পারেন। আপনার ব্রেন ফিল করবে যে এই তো খাবার পাচ্ছে না, যদি এইভাবেই চলতে থাকে তাহলে তো মারা যাবে। তো মেটাবলিজম স্লো হয়ে গেলে মানুষ দীর্ঘক্ষণ বেঁচে থাকতে পারে। এটা একটা অভ্যাসের ব্যাপার, কারণ রোজার মাসে আপনি যদি খেয়াল করেন, পুরো মাসটা শেষ হয়ে যাওয়ার পরে আপনি যদি ওইটাই কন্টিনিউ করতে থাকেন যে আমি ইন্টারমিটেন্ট ফাস্টিং করবো, যেমন সকাল রোজা শেষ হয়ে যাওয়ার পরপরই কিন্তু সকালবেলা খাওয়ার ব্যাপারে মানুষের আগ্রহ থাকে না, অভ্যাস হয়ে যায় 30 দিনে। তো এই অভ্যাসটা যদি আপনি মেনটেন করতে পারেন যে আচ্ছা ঠিক আছে আপনি সকালে খেলেন না, কিন্তু আপনি যখন এই যে সন্ধ্যার পর থেকে যখন খাবার খাওয়ার সুযোগ পাচ্ছেন, তখন আপনি হেলদি ফুড খেলেন, ভাজা পোড়া খেলেন না। অনেক সময় কি হয় যে আমরা তো ঠিক আছে সকাল থেকে আমরা হেলদি খাবার খাচ্ছি, কিন্তু রাত্রেবেলা বা সন্ধ্যার সময় আমরা ইফতারে ভাজা পোড়া খাচ্ছি, যার কারণে আপনার শরীরে আরো বেশি ক্ষতি হয়। রিজনটা কি, আপনার শরীরে কিন্তু, আমাদের পেটের ভিতরে কিন্তু গুড ব্যাকটেরিয়া এন্ড ব্যাড ব্যাকটেরিয়া, 2 ধরনের ব্যাকটেরিয়া থাকে। সকাল থেকে আপনি কোনো ফুড দিলেন না, মানে হেলদি আনহেলদি কোনো ফুডই দিলেন না, তাহলে আপনার গুড ব্যাকটেরিয়া আর ব্যাড ব্যাকটেরিয়া দুইটাই কিন্তু খাবার পায়নি, দুইটাকেই তো বেঁচে থাকার জন্য খাবার লাগবে। তো সন্ধ্যার সময় যখন আপনি আনহেলদি খাবার দিচ্ছেন, তখন খারাপ ব্যাকটেরিয়াগুলো খাবার পেলো, গুড ব্যাকটেরিয়াগুলো খাবার পেলো না।
তো গুড ব্যাকটেরিয়া মরবে, খারাপ ব্যাকটেরিয়া আরো তৈরি হবে, যার কারণে মানুষের মেটাবলিজম স্লো হয়ে যায়, যার কারণে রোজা রাখার পর 1 মাস পর দেখা যায় মানুষের 5-7 কেজি আর ওজন বেড়ে গেছে। রিজনটা কি? তার খারাপ ব্যাকটেরিয়া বেড়ে গেছে, ভালো ব্যাকটেরিয়া মরে গেছে। পেটের ভিতরে 2 ধরনের ব্যাকটেরিয়া আছে। তো এই যখন আমরা সুগারি কোনো খাবার খাই, জিলাপি বা যে কোনো ধরনের মানে মিষ্টি জাতীয় খাবার বা সুগারি কোনো ড্রিঙ্কস খাই, তখন খারাপ ব্যাকটেরিয়ার ওটা খাবার, খারাপ ব্যাকটেরিয়া ওই সুগার খেয়ে বড় হয়, বুঝতে পেরেছেন? তো আর যখন আমরা প্রোটিন টাইপের যে খাবার, প্রোটিন আছে, হেলদি খাবার আছে, যেগুলো ফাইবারি ফুড, যেগুলোতে ফাইবার বেশি থাকে, বাদাম, তারপরে মাছ, মাংস, এগুলো হচ্ছে গুড ব্যাকটেরিয়ার খাবার পেটের ভিতরে। তো এই গুড ব্যাকটেরিয়া আমাদেরকে হজম ক্ষমতা আরো বাড়ায়, এই হজম ক্ষমতা কমে যায়, যার কারণে গ্যাসের প্রবলেম হয়ে যায় অনেকের রমজান মাসে। এই রিজনগুলো হলো লাইফস্টাইল ঠিক থাকলে আপনার ওষুধ খাওয়া লাগবে না, আর লাইফস্টাইল যদি ঠিক না থাকে তাহলে আপনি গ্যাসের ওষুধ খেলেও পরের দিন আবার আপনাকে ওষুধ খাওয়া। আমার ক্ষেত্রে আমি আরেকটা জিনিস খেয়াল করছি, যেমন বাদাম ধরেন আপনি ওই যে ক্যাশনাট বা আপনার যেটা কাঠবাদাম আছে, এটাও যদি আমি খাই অনেক সময় আমার জন্য ওই, এটা কি আইবিএস এর কারণ কিনা আমি জানি না, মানে হেলদি ফ্যাট খেলেই, মানে যে কোনো ধরনের ফ্যাটি খাবার খেলে আইবিএস এর যাদের প্রবলেম আছে তাদের সমস্যা হবে। সেটা বাদাম, ডিমের কুসুম, এই ক্ষেত্রে সেটা যেটা করতে হবে, ফ্যাটের আরো কিছু সোর্স আছে। আপনাকে এই সব খাবার যেগুলোতে প্রবলেম হয় সেটা কমিয়ে দিয়ে আপনাকে হেলদি ফুড নিতে হবে হলো সাপ্লিমেন্টের মাধ্যমে। এখানে আসে সাপ্লিমেন্টের কাজ, এখানে আসে ফিশ অয়েল, যেটা যে কোনো ফার্মেসিতে পাওয়া যায়, ওমেগা 3 ফিশ অয়েল পাওয়া যায় বা হচ্ছে ওমেগা 3 সাপ্লিমেন্ট, সেটা আপনাকে খেতে হবে। কারণ আপনি যদি হেলদি ফ্যাট না খান তাহলে আপনার স্কিনের ক্ষতি হবে, হেয়ারের ক্ষতি হবে, আপনার অনেক ধরনের প্রবলেম হবে। হেলদি ফ্যাট কিন্তু আমাদের শরীরে অনেক ধরনের ফাংশনে কাজ করে, সেগুলো কিন্তু আপনি পাবেন না। তো হেলদি ফ্যাট আপনাকে খেতে হবে। আপনি ধরেন দুধ খাওয়া কমিয়ে দিলেন, আপনি হচ্ছে কোন রকম ফ্যাট জাতীয় খাবার খাচ্ছেন না, হ্যাঁ, তারপর আপনি বাদামও খাচ্ছেন না, ধরেন কথার কথা ডিমের কুসুমও খাচ্ছেন না, বাদাম খাইলেই আমার ধরেন হেলদি ফ্যাটের যে কাজ সেটা তো আপনি পাবেন না, সেই উপকার তো পাবেন না। সেটা পেতে হলে আপনাকে হেলদি ফ্যাট আলাদাভাবে খেতে হবে। এখন যেটা করতে হবে যে ফ্যাটি কিছু মাছ পাওয়া যায় যে মাছের চর্বি বেশি হয়, সেই সব মাছ খেয়েও আপনাকে ট্রাই করে দেখতে হবে যে সেই সব মাছে প্রবলেম হয় কিনা। মাছে আমি দেখছি যে অত বেশি প্রবলেম, তাহলে আপনাকে ওই মাছ থেকে ফ্যাট নিতে হবে, মানে মাছ প্রচুর পরিমাণে খেতে হবে। পছন্দ ইলিশ মাছ, রুই মাছ বা পাবদা, এই টাইপের জিনিসপত্র আমি মোটামুটি কম বেশি। আপনাকে আবার ফ্যাট, আবার গরুর মাংস ফ্যাট থাকে বা মুরগির মাংস ফ্যাট থাকে, কিন্তু এই ফ্যাটটা আবার আনহেলদি, কোলেস্টেরল বেশি থাকে। তো এই ফ্যাট খেতে গেলে আবার হার্টের ক্ষতি হবে। তাহলে আপনাকে বুঝতে হবে কোন ফ্যাটটা হেলদি। মাছের তেল হেলদি, এই কারণে যাদের আইবিএস প্রবলেম তাদেরকে প্রচুর পরিমাণে মাছ খেতে হবে। আমার মাছ এমনিতে খুব পছন্দ, মাছ যত বেশি খাবেন তাহলে আপনার ফ্যাটের চাহিদা পূরণ হয়ে গেল, আপনার আলাদা করে সাপ্লিমেন্ট খাওয়ার প্রয়োজন হলো না। আমরা তো নর্মালি, আমি তো সহজে কাউকে সাপ্লিমেন্ট, নর্মাল তেলের মাছই খাওয়া যায়, হ্যাঁ, নর্মাল তেলে, মানে কম তেল দিতে হবে। সব ধরনের তেল কিন্তু সেম পরিমাণ প্রবলেম, 9 ক্যালোরি। এখানে যদি আপনি বলেন যে হেলদি আনহেলদি, সেক্ষেত্রে এক্সট্রা ভার্জিন অলিভ অয়েল হচ্ছে হেলদি, কিন্তু সেটাও যখন আপনি বেশি পরিমাণে খাবেন তখন সেটা আনহেলদি। মানে সামান্য পরিমাণে খেতে হবে। যে কোনো ধরনেরই তেল যদি আপনি বেশি খান সেটা আপনার শরীরের ক্ষতি করবে, সেটা অলিভ অয়েল হোক বা সয়াবিন হোক। এই দুপুরের খাবারের কথা বলতেছিলাম, তো দুপুরে তাইলে যে কোনো একটা নর্মাল মানুষ যার ধরেন আইবিএস বা ওই টাইপের কিছু নাই, সে হচ্ছে দুপুরবেলা কি দুইটা মেজর মিলের ক্ষেত্রে আপনার প্রথমে সালাদ খেতে হবে প্রচুর পরিমাণে, তারপরে প্রোটিন অ্যাড করতে হবে বেশি। আগে মাছ 1 টুকরা খেতেন বা মুরগি 1 টুকরা খেতেন, সেটাকে ডাবল করেন, প্রোটিনের পোর্শনটা ডাবল করেন, কার্বোহাইড্রেট পোর্শনটা অর্ধেক করেন। মানে কি হবেন যে সেম পরিমাণ খাবার খাচ্ছেন, ধরেন আপনি 200 গ্রামই খাবার খাচ্ছেন, আগে হয়তো বা 200 গ্রামের ভিতরে 150 গ্রাম হতো কার্বোহাইড্রেট আর 50 গ্রাম হতো প্রোটিন। এখন কি করবেন, 100 গ্রামকে করবেন হচ্ছে প্রোটিন আর 100 গ্রাম করবেন কার্বোহাইড্রেট। মানে সেম পরিমাণ ওজনেরই খাবার হলো, কিন্তু প্রোটিনের পরিমাণ বেড়ে গেল, কার্বোহাইড্রেটের পরিমাণ কমে গেল। এইভাবে করতে হবে, মানে প্রত্যেকটা বেলার খাবারে এইভাবে কমান, আস্তে আস্তে স্লোলি। তারপরে যখন এক সময় দেখবেন আপনার অভ্যাস হয়ে গেছে তখন আরো স্লো করতে পারেন। ওজন কমানো বাড়ানো উদ্দেশ্য রেখে স্বাস্থ্য সচেতন হওয়া যাবে না। ওজন কমানো বাড়ানো তো একটা রেজাল্ট, স্বাস্থ্য সচেতনতার রেজাল্ট আপনি লং টার্মে পাবেন। ওইভাবে করতে হবে যে আমি কিছুক্ষণ আগেই বললাম যে লং টার্ম, যতদিন বেঁচে থাকবো ততদিন যেন ওষুধ খাওয়া না লাগে বা সুস্থ থাকি, হাত পায়ে যেন ব্যথা না থাকে, সেই টার্মে সেই উদ্দেশ্যে যদি আপনি হচ্ছে হেলদি লাইফস্টাইলে আসেন তাহলে লং টার্ম টিকে থাকতে পারবেন। কিন্তু উদ্দেশ্য যদি থাকে যে ওজন কমাবো, 4-5 কেজি ওজন কমে যাওয়ার পরেই আপনি ছেড়ে দেবেন, দিয়ে বলবেন যে এই জায়গাটাতে আমার কাছে যে জিনিসটা মনে হয় সেটা হচ্ছে, ধরেন ওই যে আপনি এটা খুবই একটা চমৎকার কথা বলছেন যে ওজন কমানোর উদ্দেশ্য না। এদের আমার ক্ষেত্রে যদি আমার কনটেক্সটে আমি বলার চেষ্টা করি যে আমার যদি ওয়েটটা বা বডিটা রিজনেবল জায়গায় থাকে, তাহলে আমি ডেইলি আমার যে অফিসের কামকাজ আছে বা ক্যারিয়ার রিলেটেড যা যা করতে পারি সেগুলো আমি খুব ভালোভাবে করতে পারবো, লম্বা সময় ধরে কথা বলতে পারবো, লম্বা সময় ধরে অ্যাক্টিভ থাকতে পারবো এবং প্রোঅ্যাক্টিভলি কাজ করা যাবে। সো কেউ যদি তার ওই ডেইলি কাজ কামের সাথে এটাকে রিলেট করে ফেলতে পারে যে আমি যদি সঠিক সময় ঘুমাই, সঠিক খাবারটা খাই, তাহলে আমি লাইফে যেই বড় কাজটা করতে চাই বা যেইটা রিজনেবল করতে চাই সেটা আমার মনে হয় বেটার পসিবল। হ্যাঁ, এখন দেখেন যে এই যে আপনি বলছি যে ওজন কমানো বাড়ানোর উদ্দেশ্য হওয়া যাবে না, কেন বলেন তো? কারণ অটোমেটিকলি ওজন কমবে যদি আপনার লাইফস্টাইল ঠিক হয়ে যায়। মানে আপনি যদি লাইফস্টাইল, আপনার ধরেন অনেক আছে আবার আন্ডার ওয়েট, খুব পাতলা, সহজে ওজন বাড়াতে পারে না, তারাও যদি লাইফস্টাইল ঠিক করে, ঠিক মতো ঘুমায়, এক্সারসাইজ করে এবং একটু হেলদি খাবারের পরিমাণ বাড়িয়ে খায়,
তারাও টাইম টু টাইম তারাও ওয়েট গেইন করবে হেলদি ওয়েতে। যারা ওজন বেশি তারাও টাইম টু টাইম হেলদি ফ্যাট মানে আনহেলদি ফ্যাটগুলোকে তার বডি রিমুভ করবে, কারণ তার বডি দেখবে যে সে তার লাইফস্টাইলে সবকিছু ঠিক আছে, এখন তাকে অসুস্থ রাখা যাবে না, এখন তাকে সুস্থ রাখতে হবে, প্রোডাক্টিভিটি অটোমেটিকলি বাড়বে। এই জন্য উদ্দেশ্য উদ্দেশ্য হওয়া যাবে না, উদ্দেশ্য তো হবে প্রসেসটাকে আগে এনজয় করি। প্রসেসকে এনজয় করতে শুরু করলে আপনি রেজাল্ট পাবেন। বিজনেসে তারাই সাকসেসফুল হয় যারা সেই বিজনেসকে এনজয় করে। যারা জাস্ট চিন্তা করে যে আমাকে প্রফিট করতে হবে, আমাকে এই টার্গেট ফিল আপ করতে হবে, তারা ডিপ্রেশনে পড়ে যায়, ভুল ডিসিশন নিয়ে ফেলে, অনেক সময় অ্যাগ্রেসিভ মার্কেটিং করে, অনেক সময় দেখা যায় যে কাস্টমারকে ঠকানোর মতো কাজ করে, যেহেতু প্রফিট বাড়াতে হবে। তা আপনি নিজের শরীরকে ঠকাবেন যখন আপনি রেজাল্ট বেশি চাইবেন। নিজের শরীরকে ঠকানো যাবে না, নিজের শরীরকে ধরে নিতে হবে এটা আমার শরীরটা আমার হলো কাস্টমার, ওকে আমাকে স্যাটিসফ্যাকশন দিতে হবে, সে যেন বারবার আমাকেই চয়েস করে, আমি যেভাবে চাচ্ছি সেভাবে চয়েস করে। মানে আপনার ব্রেন যেন আপনার পুরো বডিকে কন্ট্রোল করে, আপনার ব্রেন যেন আপনার পুরো বডিকে ঠিক পথে নিয়ে যায়। আমরা নর্মালি কি করি যে আমরা এমন এমন জিনিসগুলো কনজিউম করি, সেটা কন্টেন্ট বলেন অথবা হচ্ছে খাবার বলেন অথবা লাইফস্টাইল বলেন, এই সব কিছুর কারণে আমরা কি হয় যে ওটার দাস হয়ে যায়, যে এটা ছাড়া আমরা চলতে পারছি না। আপনার পার্সোনালিটি এত স্ট্রং হতে হবে যে এটা যদি আমার লাইফে না থাকে 1-2 দিনের জন্য আমার কোনো সমস্যা হবে না। আমার হাতে যদি 1-2 দিনের জন্য ফোন না থাকে আমার কোনো সমস্যা হবে না, ঠিক আছে? এরকম যখন পার্সোনালিটি হয়ে যাবে তার মানে বুঝবেন আপনি স্ট্রং পার্সোনালিটি একজন মানুষ। আর একটু আগে আমি বললাম যে 20 বছর বয়সে আপনার খুব সুন্দর বডি আছে, সেটা কিন্তু স্ট্যাটাস সিম্বল না। এই সময় আপনার সাপোর্ট হিসেবে আপনার হরমোন আছে, আপনার বয়স আছে, আপনার এনার্জি আছে। যখন আপনি 40 বছর বয়সে স্বাস্থ্য সচেতন বা মানে একটা ফিট বডি নিয়ে জীবনযাপন করছেন, প্লাস ক্যারিয়ারেও সাকসেসফুল, প্লাস আপনি ফ্যামিলিকেও টেক কেয়ার করছেন, তখন সেটা হচ্ছে অরিজিনাল একদম প্রপার স্ট্যাটাস সিম্বল, যে লোকটা ফিট আছে শুধুমাত্র সারাদিন এই ব্যায়াম নিয়ে পড়ে থাকে না, সে তার ফাইন্যান্সিয়াল ক্যারিয়ারও সাকসেসফুল, প্লাস সে তার ফ্যামিলি মেনটেন করে, তার বাচ্চাদেরকে টেক কেয়ার করে, তার হচ্ছে ওয়াইফকে সময় দেয়, তার বাবা মাকে সময় দেয়, সব কিছু মেনটেন করার পরে সে ফিট আছে। তার মানে এর থেকে মানে সাকসেসফুল লাইফ কেউ লিড করছে না, সেটা হচ্ছে অরিজিনাল সাকসেসফুল। আপনি অনেক দামি একটা গাড়িতে আনহেলদি বডি নিয়ে বসে আছেন, মানুষ আপনাকে দেখে ইন্সপিরেশন পাবে না, তার আপনার জাস্ট তোষামোদি করবে যে এর কাছ থেকে আমি লুটবো, এর কাছ থেকে কিছু শিখবো না। এরকম ম্যাক্সিমাম ক্ষেত্রে হয়। আমরা দেখি যে বড় বড় নেতাদের পিছে অনেকগুলো মানুষ কাজ করে, কিন্তু সেই নেতা যখন ক্ষমতা থেকে সরে যায় তখন দেখা যায় যে তাকে আর কেউ টেক কেয়ার করছে না। রিজনটা কি? যারা তার সাথে ছিল তারা সবাই তার ক্ষমতা এবং টাকার পেছনে ছিল, তারা তার পার্সোনালিটি দেখে কেউ তাকে পছন্দ করতো না। আপনি যদি চান যে আপনার আশেপাশে মানুষকে আপনি ইন্সপায়ার করবেন, তাহলে তাদের পাশে এক্সাম্পল ক্রিয়েট করতে হবে। আর এক্সাম্পল ক্রিয়েট করতে হলে আপনাকে আগে নিজেকে একটু ফিট থাকতে হবে, যে এই লোকটাকে আপনার ফলোয়ার যারা তারা যেন মনে করে যে এই লোকটার লাইফে কোনো সমস্যা নাই। আমরা সোশ্যাল মিডিয়াতে খালি নিজের প্রবলেমের কথা বলি, নিজের প্রবলেমের কথা বলে আপনি নিজেকে ছোট করেন, এই আমার মন ভালো না, আমার এই না ওই না। আপনার স্ট্রং পার্সোনালিটি শো করতে হবে মানুষকে। আমি পজিটিভ দিক দেখাবো, আমার লাইফে তো অনেক পজিটিভ দিক আছে, নেগেটিভ দিকগুলো আমি মানুষকে কম দেখাবো, তাহলে মানুষজন ওই পজিটিভ জিনিসটাই ইয়ে করবে। হ্যাঁ, এখন অনেকে আছে যে শো অফ করে, যে আমার লাইফে দেখা গেল তার হয়তো বা সেরকম দামি ভাড়ার গাড়ি নিয়ে সে নিজের গাড়ি বলে চালিয়ে দেয়, সেটা আলাদা বিষয়। আপনি অন্যের লাইফের পজিটিভ দিক বলতে যে ম্যাটেরিয়ালিস্টিক দিকগুলো দেখবেন না, যে সে কত তার দামি বাড়িতে থাকে, কত তার দামি গাড়ি চালায়, সেটা না দেখে দেখবেন যে সে কিভাবে ব্যবহার করছে, সে কিভাবে কথা বলছে, সে কিভাবে চলছে, তার সমাজে কি ইম্প্যাক্ট আছে, মানুষের উপকার করতে পারছে কিনা, তার কাজের মাধ্যমে উপকার হচ্ছে কিনা মানুষের, নাকি মানুষকে ভুল ইনফরমেশন দিচ্ছে যে আমি এটা করেছি, তুমি এই প্রোডাক্ট ইউজ করো, তুমি হচ্ছে সাকসেসফুল হয়ে যাবা বা তুমি এই বেনিফিটটা পাবা। এরকম যখন হয় এদেরকে আনফলো করতে শুরু করতে হবে। সোশ্যাল মিডিয়া ইউজ করে কিন্তু আমি অনেক কিছু শিখেছি, আমি অনেক, যেমন আমার যে ভিডিওসগুলো মানুষ দেখছে এটা তো সোশ্যাল মিডিয়ার কল্যাণেই হচ্ছে। তো সোশ্যাল মিডিয়া কিন্তু আমার ক্ষেত্রে ব্লেজিং, অন্য মানুষের ক্ষেত্রে ব্লেজিংস না, অন্য মানুষের ক্ষেত্রে সেটা অভিশাপ হয়ে গেছে। কিন্তু আমার ক্ষেত্রে কেন ব্লেজিংস? কারণ আমি এতগুলো যেই জিনিসগুলোকে আমি ফলো করি সেগুলো সবকিছু আমার নলেজ বাড়ায়। আমি এর আগে একটা ভিডিওতে বলেছি যে আপনি জাস্ট আমার ইনস্টাগ্রামে যাবেন, যে দেখবেন আমি কাকে কাকে ফলো করি, 60 থেকে 65টা অ্যাকাউন্ট ফলো করি, প্রত্যেকটা ইনফরমেটিভ এবং সাইন্টিফিক। যাদেরকে দেখে মনে হয় যে এরা, আমি ইনস্টাগ্রামে ঢুকলে তাদের পোস্ট দেখলে আমার নলেজ বেড়ে যায়, বা আমার রিমাইন্ড চলে আসে যে এটা তো কিছুদিন আগে আমি জানতাম, আমি ভুলে গেছিলাম, আবার মনে পড়ে যায়। তো এইরকম আপনার আপনি যে ক্যারিয়ারে আছেন সেই রিলেটেড কন্টেন্টগুলোকে কনজিউম করতে হবে, বাকি সব কিছুকে আনফলো করতে হবে। আপনি মেসির ভক্ত হতে পারেন, কিন্তু মেসির লাইফস্টাইলের ভক্ত হওয়া যাবে না। তার লাইফস্টাইল আপনি কোনোদিনও লিড করতে পারবেন না। তার খেলা টিভিতে দেখেন, ইউটিউবে দেখেন, মোবাইলে দেখেন, খেলা দেখে ছেড়ে দেন, তাকে লাইফস্টাইল ফলো করার দরকার নাই। হ্যাঁ, আপনি ঠিক আছে একটা অ্যাথলেটের লাইফস্টাইল ফলো করতে পারেন তার কাছে কিছু শেখার জন্য, কিন্তু সে কত দামি গাড়িতে চড়ছে, হেলিকপ্টারে চলছে না প্লেনে চড়ছে, এইগুলো দেখছেন না ডিপ্রেশনে পড়ছেন। এই ডিপ্রেশনের কারণগুলো সরাতে হবে লাইফ থেকে, তাহলেই আপনি ভালো থাকবেন। আচ্ছা, এখন আমরা ওই যে ধরেন দুপুরের খাবারের কথা বললাম, বাট রাতের খাবারটা মানুষজনের জন্য মনে হয় সবচেয়ে বেশি চ্যালেঞ্জিং হয়, কারণ আমরা এই কাজটা পুরো দিনের সবচেয়ে শেষে করতে পছন্দ করি। তো সেই জায়গা থেকে রাতের খাবারটা প্রথমত কখন খাওয়া উচিত এবং কি ধরনের? অ্যাটলিস্ট ঘুমানোর 2 থেকে 3 ঘন্টা আগে, মিনিমাম 2 থেকে 3 ঘন্টা আগে, একদম ঘুমানোর আগে
হওয়া উচিত না, কারণ আমাদের ব্রেন তখন আমাদের হচ্ছে যে পাকস্থলী আছে, গার্ড আছে, সেটা তখন ফুল রিদমে কাজ করতে শুরু করে, যার কারণে আপনি ঘুমাবেন ঠিক আছে, কিন্তু গভীর ঘুমে যেতে আপনার কষ্ট হবে। অর্থাৎ আপনি হয়তো রাত 12টার সময় ঘুমিয়ে গেছেন, কিন্তু আপনার বডি ঘুমাবে 3টার সময়। তো এটা আপনি ঘুমটা কম পেলেন। আপনি হয়তো মনে করছেন আমি তো 6-7 ঘন্টায় ঘুমালাম, কিন্তু আপনি ঘুমালেন মাত্র 3 ঘন্টা। তো আপনার বডি ঘুমালো মাত্র 3 ঘন্টা। এই 3 ঘন্টা ঘুমানোর কারণে আপনি যখন পরবর্তী সকালে ঘুম থেকে উঠবেন, আপনার দেখবেন মাথা ঘুরছে, আপনার ঝিমঝিম করছে। তো এই জিনিসটাই হয় ম্যাক্সিমাম ক্ষেত্রে। মানুষ কেন মাথা ঘুরে বা ঝিমঝিম করে ঘুম থেকে ওঠার পর? রিজনটা হচ্ছে সে ঘুমাতে যাওয়ার আগে পেট ভরে খাবার খায়। ঘুমাতে যাওয়ার আগে পেট ভরে খাবার খাওয়া যাবে না, এটাকে খালি মেনটেন করতে হবে। তাহলে অ্যাটলিস্ট আপনি যদি ঘুমাতে যান রাত 11টা-12টাতেই যদি ঘুমান, তাহলে আপনি অ্যাটলিস্ট 7টা-8টার ভিতরে আপনার ডিনার শেষ করবেন, বা 9টা ম্যাক্সিমাম। করার পর আপনি যদি পারেন যে একটু স্লো মুভমেন্ট করা, খাওয়া উচিত রাতে। আমি যেটা শুরুতে বলছি যে খাবার খাওয়া উচিত, এটা নির্ভর করছে একটা ব্যক্তি ভেদে। আপনি যখন শুরুতে আছেন, মানে জার্নির প্রথমে আছেন, তখন আপনি যে খাবার মেনটেন করেন সেই খাবারই খান। শুরুতে সালাদ খান, লো ক্যালোরি ফুড খান। তবে আমি কয়েকটা লো ক্যালোরি ফুডের নাম বলে দিই। সেটা হচ্ছে প্রথমে লাউ। আমি একটা ভিডিওতে বলেছিলাম লাউ খেতে, কিন্তু তার মানে এই না যে সারাদিন লাউ খেতে থাকতে হবে। মানে লাউয়ের ক্যালোরিটা খুব কম। লাউ আপনি পোর্শনটা বাড়িয়ে দিবেন, অন্য খাবারের সাথে আপনি লাউয়ের সাথে ডাল খেতে পারেন, সিদ্ধ করে খেতে হবে। যখনই আপনি মানে সেখানে তেল দিবেন তখন ক্যালোরি বেড়ে যাবে। আমি একটু আগে বলেছিলাম 1 কেজি লাউয়ে মাত্র 120 থেকে 130 ক্যালোরি থাকে। 1 কেজি লাউয়ে সর্বোচ্চ 150 ক্যালোরি থাকে, কারণ 100 গ্রামে 15 ক্যালোরি থাকে মাত্র লাউয়ে। তো সেটাকে যখন আপনি তেল দিয়ে রান্না করছেন, ধরেন আপনি 1 কেজি লাউ করার জন্য সেখানে 10 থেকে 15 গ্রাম তেল অ্যাড করলেন, তো পার গ্রাম তেলে আবার 9 ক্যালোরি করে বাড়ে। তার মানে আপনি আরও ধরেন 100 ক্যালোরি 150 ক্যালোরি বাড়িয়ে দিলেন। তাহলে আপনার যে 1 কেজি লাউ 150 ক্যালোরি হতো, সেটা 300 ক্যালোরি হয়ে যাচ্ছে, 400 ক্যালোরি হয়ে যাচ্ছে। তাহলে আপনার কিন্তু খাবার খাওয়া বেশি হয়ে গেল। মানে আপনি সেম পরিমাণ খাবার খেলেন, কিন্তু আপনার তেলের কারণে ক্যালোরি বেশি ঢুকলো। তো ঠিক আছে, তো আপনার মানে ক্যালোরি তেল জিনিসটা কি, যে আপনি অল্প খেলেও আপনার ক্যালোরি বেশি ঢুকে কিন্তু পেট ভরে না। তেল হচ্ছে এইরকম খাবার। তো এই জন্য হচ্ছে আমাদেরকে এমন এমন খাবার খেতে হবে যেন যেটার মানে ক্যালোরিটা কম, যেন সেটা যত পরিমাণে খায় পেট ভরে যাবে কিন্তু ক্যালোরি ঢুকবে না। এই জন্য আমি বলি যে লাউ খেতে, ঠিক আছে। তো এই আর শসা সালাদ কেন খেতে বলছি, যে প্রচুর পরিমাণে পানি ঢুকবে। পানি আমাদের শরীরে মেটাবলিজম ফাস্ট করে, হজম ক্ষমতা বাড়ায়। আর নর্মালি সাধারণ ক্ষেত্রে দেখা যায় যে আমাদের পানি খাওয়ার অনেক সময় হচ্ছে মানে ঠিক থাকে না, মানে আমরা মেপে খাই না, অনেক সময় পানি কম খাওয়া হয়ে যায়। পানি কম খেলে আপনার হজম ক্ষমতা কমে যাবে, মেটাবলিক রেট কমে যাবে। তো সালাদ যখন আপনি খাচ্ছেন, তখন সালাদের থ্রুতে, শসার থ্রুতে প্রচুর পরিমাণে পানি ঢুকছে। সালাদে কিছু ফাইবার থাকবে, শসাটাকে হজম করার জন্য আপনার পাকস্থলী একটু কাজ করবে। সেই কাজ করার কারণে আপনার মেটাবলিক প্রসেসটা ফাস্ট হয়ে যাবে। আর শসা যেহেতু হেলদি, আপনার শরীরে আপনার কিডনির জন্য সেটা ভালো, আপনার সব কিছুই ভালো চলবে ভিতরে। তারপর আপনি অন্য ফুড খান, তাহলে কি হবে যে আপনার কি হলো, যে অন্য একটা খাবার, ধরেন আপনি আগে সালাদ খেতেন না, সালাদ হয়তো আমরা কি করি, সালাদ খাওয়ার নিয়ম হচ্ছে বেশি পরিমাণে সালাদ খাওয়া, পাশাপাশি হচ্ছে কার্বোহাইড্রেট খাওয়া। কিন্তু আমরা কি করি যে ওই যে ভাত বেশি খাই, সামান্য পরিমাণ সালাদ খাই। বিষয়টা ওরকম না, সালাদ বেশি পরিমাণে খেতে হবে, ভাত কম খেতে হবে। এবং এই আরেকটা জিনিস যেটা আমি খেয়াল করে দেখছি, যে আপনি যদি রাতে সবার শেষে যে ভাত খান, মানে একদম শেষ কাজ হিসেবে ভাত খান, পরের দিন সকালবেলা উঠলেই প্রথমে খুব খিদা লাগে। হ্যাঁ, লাগবে। এটা খিদা লাগবে। এটার কারণ হচ্ছে ভাত, যেটা হচ্ছে সাদা চালের ভাত, সেটা হচ্ছে কমপ্লেক্স সিম্পল কার্বোহাইড্রেট। সাদা চালের ভাতে মনে হয় গ্লাইসেমিক ইন্ডেক্স স্কোর হচ্ছে 70 থেকে 72। চিনির গ্লাইসেমিক স্কোর কত জানেন? চিনির গ্লাইসেমিক স্কোর মাত্র 58 থেকে 60। মধুর হচ্ছে 58 গ্লাইসেমিক ইন্ডেক্স স্কোর, চিনির হচ্ছে 60। গ্লাইসেমিক ইন্ডেক্স স্কোর হলো কোন একটা খাবার কত দ্রুত গতিতে সুগার লেভেল বাড়াচ্ছে। যে খাবার যত দ্রুত গতিতে সুগার লেভেল বাড়াবে, সেটা তত দ্রুত আপনাকে আবার মানে হাঙ্গার হরমোন তৈরি করবে, যেটাকে গ্রিলিন বলা হয়। তো এই গ্রিলিন হরমোন তৈরি হওয়ার কারণে গ্রিলিন হরমোন আপনাকে সিগন্যাল দেবে যে আপনার ক্ষুধা লাগবে, আপনার আরো বেশি ক্ষুধা লাগবে, যার কারণে ভাত খাওয়ার 1 থেকে 1.5 ঘন্টা বা 2 ঘন্টা পরে আবার ক্ষুধা লাগে আমাদের, সাদা চালে ভাত খাওয়ার কারণে। তো সেই জায়গায় ওই ভাত খেলে আপনার ক্ষুধা লাগবে না যদি আপনি কি করেন, সেই জায়গায় ডালের পরিমাণ অ্যাড করেন। মানে ভাতটা খাচ্ছেন, ভাতের পরিমাণ কম, সেখানে আপনি মাছ, মাংস বা ডাল একটু বেশি পরিমাণে খেলেন ভাতের তুলনায়, সেই ক্ষেত্রে আবার আপনার সকালবেলা ঘুম থেকে উঠে ক্ষুধা লাগবে না। এটা এই জিনিসটাকে মেনটেন করতে হবে। আচ্ছা, আর ধরেন আমার ক্ষেত্রে যদি বলি, বা এই টাইপের অনেক মানুষজন আছে যাদের রাতের বেলা ওই যে খাবার যেটা সন্ধ্যা 7টা বা 8টার সময় খাওয়া একটু ডিফিকাল্ট হয়ে যায়। ফর এক্সাম্পল, আমার ওই সময় মিটিং থাকে, এটা সেটা থাকে, সো আমি চাইলেও ওই সময় ধরেন খাইতে পারি না। তো সেই ক্ষেত্রে কি এরকম কোনো সলিউশন আছে কিনা, যে আমি ইন্টারমিটেন্ট ফাস্টিংটা বা ওই টাইপের জিনিসপত্র যদি করতে চাই, বা মানে আমার জন্য আসলে কি করাটা ভালো? ইন্টারমিটেন্ট ফাস্টিং তো ধরেন মানুষ দিনের বেলা করে ম্যাক্সিমাম ক্ষেত্রে, মানে বাংলাদেশের যারা মুসলিম তারা রোজাই রেখে ফেলে একদম ওটার মাধ্যমে। তো সেই ক্ষেত্রে রাত্রে যেটা করবেন, যে হ্যাঁ আমি বললাম যে ঘুমাতে যাওয়ার 2 ঘন্টা আগে লাস্ট খাবেন। অর্থাৎ আপনি ধরেন
যদি রাত 8টা পর্যন্ত আপনার কাছ থেকে বের করতে না পারি, তাহলে সেই টাইমে বের করতে না পারলে এক এক দিন বের করতে নাও পারতে পারেন। এটাই, কিন্তু এটা হতে হবে এক এক দিনের প্রবলেম, এটা রেগুলারের প্রবলেম হওয়া যাবে। এক এক দিনের প্রবলেম হওয়াকে লাইফস্টাইল প্রবলেম বলে না। যখন সেটা রেগুলার প্রবলেম হয়ে গেছে তখন সেটা লাইফস্টাইল প্রবলেম, মানে রেগুলারে আপনি করেন না তখন সেটা লাইফস্টাইল প্রবলেম। এক এক দিন তো সমস্যা হতেই পারে, এক এক দিন আমিও কফিতে চিনি দিয়ে খাই, এক এক দিন আমিও হচ্ছে সফট ড্রিঙ্কস খাই, এটা হচ্ছে তার মানে কি আমার লাইফস্টাইল খারাপ না? এটা এক এক দিন অকেশনালি হতে হবে। এক এক দিন আপনার অনেক ইম্পর্টেন্ট মিটিং থাকতে পারে, ইম্পর্টেন্ট কাজ থাকতে পারে, আপনি এক্সারসাইজ করার টাইম না পেতে পারেন, আপনি হেলদি ফুড খাবার নাও খেতে পারেন, আপনি হয়তো দাওয়াতে যেতে পারেন, সেদিন এনজয় করবেন প্রপারলি। বাকি দিনগুলো যেদিন মেনটেন করতে পারছেন সেদিন ইয়ে করবেন। আপনার রুটিনটাকে এমনভাবে সেট করতে হবে, আপনার লাইফস্টাইলকে এমনভাবে সাজাতে হবে যে যেন আমি আমার লাইফস্টাইলটাকে ঠিক রেখে বাকি কাজগুলো করতে পারি। ঠিক আছে, একটা বয়স পর্যন্ত কিন্তু প্রচুর পরিমাণে ক্যারিয়ারে ফোকাস করা উচিত, যেটা হচ্ছে 30-এর আগ পর্যন্ত। যখন আপনার 30 হয়ে গেল তখন লাইফে স্ট্যাবিলিটি আনতে হবে। স্ট্যাবিলিটি এমন যে আমার ক্ষেত্রে সময়েরও ফ্রিডম থাকবে, আমার ক্ষেত্রে টাকারও ফ্রিডম থাকবে, আমার ক্ষেত্রে হেলথেরও ফ্রিডম থাকবে। আমি যেন কোনো একটা ফ্রিডমকে স্যাক্রিফাইস না করি আফটার 30। সেটা করতে গেলে স্বাস্থ্য সচেতন তো হওয়াই লাগবে, কারণ আপনি যদি স্বাস্থ্য সচেতন না হন তাহলে আপনি হয়তো টাকা কামাবেন বেশি, আপনি মিটিং করলেন 2-4টা বেশি, কিন্তু 40-এর পরই দেখা গেল আপনার এই 10 বছর ধরে যে আনহেলদি লাইফ লিড করেছেন সেই 10 বছরের ইম্প্যাক্ট তখন আপনার 40-এর পর পেতে শুরু করবেন। তখন আপনার কি হবে, এই 10 বছরে যে টাকাগুলো এক্সট্রা কামালেন সেটা আবার পরবর্তী জীবনে যে খরচ করা লাগছে এক্সট্রা ভাবে, তাহলে সেটা তো ফ্রুটফুল, মানে লাইফ তো এনজয় করতে পারলেন না, প্লাস সেটা লং টার্মে আরো বেশি খরচই হলো আপনার। আমরা যেটা করি যে সুস্থ থাকার জন্য আমাদের অনেক বেশি জিনিস থাকা দরকার নাই, সব থেকে বড় আপন জিনিস হচ্ছে আমাদের বডি, এটাকে আগে ঠিক করি, পাশাপাশি আমার জিনিসগুলোকে কমায়, যেটা আমি একদমই ইউজ করি সেই সব জিনিস রাখি, বাকি জিনিস আমি মানুষকে দিয়ে দিই। আপনি একটু আগে বললেন না যে আমার জামা কাপড় ছোট হয়ে গেছে, টেনশন করার দরকার না, আরেকজনকে দিয়ে দেন, নতুন জামা কেনেন। মাঝে মধ্যে জামা কাপড় শপিং করলে আমাদের মনও ভালো হয়ে যায়, নতুন জামা কিনেন, বাকি জামাগুলো অন্য একজনকে দান করে দেন। বাসাতে অনেক সময় দেখবেন যে কোনো একটা বই আপনি পড়েনই না, পড়ে আছে, জাস্ট দিয়ে দেন অন্য কাউকে। কোনো একটা টেবিল আপনি ইউজই করেন না, অন্য একজনকে দিয়ে দেন। এভাবে মন ভালো থাকবে, মন ভালো থাকলে আপনি স্বাস্থ্য সচেতন হতে পারবেন। মন ভালো নাই, আরেকজনের সাথে ঝগড়া করছেন, ওয়াইফের সাথে সমস্যা, বাচ্চাদের সাথে সমস্যা, আপনি লাইফস্টাইল এনজয় করতে পারবেন না, আপনার হচ্ছে ফিটনেস জার্নিও এনজয় করতে পারবেন না। ফিটনেস জার্নি হচ্ছে আপনার মেন্টালি আপনি ফিট, শারীরিকভাবে ফিট, প্লাস আপনার পকেটে টাকাও আছে পর্যাপ্ত পরিমাণে। এগুলো সবকিছু ব্যালেন্স না থাকলে একটা বয়স পর্যায়ে আপনার কাছে জাস্ট বার্ডেন মনে হবে জীবনে খালি সমস্যায়, কোনো সুবিধা নাই। তো এটা হচ্ছে ব্যাপার। অনেকের ক্ষেত্রে মানে এখন তো মেজরিটি মানুষ হয় যে টেবিলে বসে কাজ করে, তো টেবিলে বসে কাজ করলে একটা কমন সমস্যা, একই পজিশনে আপনি লম্বা সময় ধরে বসে থাকলে এই যে ভুঁড়িটা ধরেন বেড়ে যায়। তো হাঁটলে বা দৌড়ালে কি ভুঁড়ি কমে নাকি অন্য কোনো এক্সারসাইজ করলে? ভুঁড়ি কমার নিয়মটা হচ্ছে, চর্বি কমার এটা হচ্ছে যে আমাদের শরীর যখনই প্রয়োজনের তুলনায় কম ক্যালোরি পায় তখন চর্বি বার্ন হতে শুরু করে। হাঁটার মাধ্যমে তো ক্যালোরি বার্ন হয়, এখানে ক্যালোরির প্রসেসটা বোঝায়। ধরেন খাচ্ছেন 1000 ক্যালোরি সারাদিনে, কিন্তু বার্ন করছেন 800 ক্যালোরি, তাহলে 200 ক্যালোরি কিন্তু কম বার্ন করছেন। ওই 200 ক্যালোরি আস্তে আস্তে করে চর্বি হিসেবে জমা হবে। আপনি হাঁটেন, দৌড়ান, রিক্সা চালান, যাই করেন, আপনি যদি ক্যালোরি বেশি বার্ন করতে পারেন, এক্সারসাইজ করেন, জিম করেন, ট্রেডমিলে দৌড়ান, যাই করেন, ক্যালোরি বেশি বার্ন করলে আপনার চর্বি কমবে। সেটা যে কোনো প্রসেসের মাধ্যমে হতে পারে। আপনি অনেকে দেখা যায় ডান্স করে, অনেকে দেখা যায় ফুটবল খেলে, অনেকে দেখা যায় যে সুইমিং করে। যে কোনো ধরনের যদি ফিজিক্যাল অ্যাক্টিভিটি আপনি রাখতে পারেন, আর যদি ক্যালোরির পরিমাণটা কমায় দেন, আপনার শরীর আস্তে আস্তে ফ্যাট লস করবে। ফ্যাট লসের আলাদা কোনো এক্সারসাইজ হয় না, ফুল বডির ব্যায়াম করতে হয়। মানে আমাদের বডি তো মানে টার্গেট করে পেট কমাতে পারে। লস করা শুরু হয় তখন সব জায়গা থেকে, পুরো জায়গা থেকে কমবে। সবার প্রথমেই কমে মুখ থেকে ম্যাক্সিমাম। হ্যাঁ, এখন অনেকে বলে ভাই আমার তো মুখ কমে না। জেনেটিক্যালি কারো মুখের শেপ রাউন্ড হয় বা গোল হয়, তাদের সহজে মানে কমে গেলেও তাদের বুঝে যায় না, তাদের মুখ গোলই লাগবে দেখতে। এটা জেনেটিক্যাল ব্যাপার, প্রবলেম। কিন্তু সবার প্রথমে কেউ যদি আনহেলদি লাইফস্টাইল লিড করা শুরু করে তার মুখ চড়া হবে। আবার সবার প্রথমে যখনই কেউ ডায়েট করা শুরু করবে দেখবেন তার মুখ শুকিয়ে গেছে। যেমন হচ্ছে আমরা তো মাঝে মধ্যে ধরেন যে আমি ডায়েট করে 5 কেজি ওজন কমাই, আবার 5 কেজি বাড়াই। কমনলেই আমার বাবা আমাকে বলে যে খাওয়া দাওয়া করছে না মনে হয় ঠিক মতো, মুখ শুকিয়ে গেছে। কিন্তু আমি যে হেলদি ওয়েতে ওজন কমাচ্ছি, বাবা মা এটা বুঝতে চায় না যে এই আমার ছেলে শুকিয়ে গেছে। এটা হচ্ছে ব্যাপার। তো এই জিনিসটা কি যে আপনাকে হেলদি ওয়েতে থাকতে হবে। আপনার পেটের মানে অনেকে বলে না যে আপনি কিছুক্ষণ আগে বলছিলেন যে আমরা এমন এমন জামা পরি যেন পেটের চর্বি আছে, এটা বোঝা না যায়। কিন্তু মানে যারা এক্সপার্ট তারা আপনার মুখ দেখলেই বুঝে যাবে আপনার বডির অবস্থা কি। ফেসে ফ্যাট সবার আগে জমে, তারপরে হচ্ছে পেটে, বুঝছেন। আবার যখন আপনি হেলদি লাইফস্টাইল লিড করবেন, সবার প্রথমে ফেস থেকে ফ্যাট কমবে, তারপর লাস্টে কমবে পেট থেকে। তো যার হচ্ছে ফেসে একটু ফ্যাট বেশি থাকে তাদের বুঝে যায়। তো এটা কি হবে যে আপনি জাস্ট হেলদি লাইফস্টাইল লিড করা শুরু করেন। গালের ফ্যাটের কমানোর আলাদা কোনো ব্যায়াম হয় না। অনেকে বলে যে কিছু ইয়োগা আছে, তারপরে কিছু ইনকাম চাবালে হচ্ছে গালের ফ্যাট কমে, কিন্তু না, এখানে আমাদের গালের মাসলগুলো অ্যাক্টিভ হয়। জাস্ট গালের মাসলগুলো অ্যাক্টিভ হওয়া মানে গালের ফ্যাট কমা না। আপনার ফ্যাট কমাতে হলে ওভারঅল ক্যালোরি মানে ডেফিসিটে থাকতে হবে। ক্যালোরি ডেফিসিটে থাকলে, অর্থাৎ প্রয়োজনের তুলনায় কম ক্যালোরি খেলে আপনার অটোমেটিকলি ফ্যাট শরীর থেকে রিডিউস হবে। আজকে ভাই আমরা মোটামুটি ডিসকাশনের শেষের দিকে চলে আসছি। তো পুরো গত 1 ঘন্টা ধরে আমরা যা যা ডিসকাস করছি,
আমার যেটা ধারণা অলমোস্ট 90% জিনিস মানুষজন শুনছে ইন্টারনেটে, কারণ এখন ইন্টারনেটে প্রচুর পরিমাণে ভিডিও আছে, আপনিও ভিডিও তৈরি করেন, অনেকের ভিডিও থাকে, কম বেশি সবাই জানে যে সুগার আমার জন্য খারাপ, 3 বেলা ভাত খাওয়া আমার জন্য, আমিও ধরেন কম বেশি জানি, বাট স্টিল ধরেন মানুষজন এটা ফলো করতে পারে না, বা শুরু করলেও এটা লং টার্মে সাস্টেন করতে পারে না, এবং জেনে বুঝে ধরেন ওই সেম ভুল খাবার, ভুল জিনিসপত্র করতেই থাকে। এবং আপনি কিন্তু এক ফাঁকে বলেও দিচ্ছেন, বেশ কয়েকবারই বলছেন, যে যেমন আমিও বলতেছিলাম যে মাঝে মাঝে তো আমি খাই আর কি, ওই যে চিনি দেওয়া, দুধ চিনি দেওয়া কফি খাই। আমি জানি যে আমার ওই দুধের সমস্যা, বাট তারপরেও আমি দেখা যায় যে কফি খাওয়ার উদ্দেশ্যে রিয়েলি আমি এটা খাই, মানে বাট ওইটা আমার অভ্যাসে এখন, বা ওইটা আমাকে টানে না, মানে আমি দোকানে গেলেই ফাস্টিং এটা অর্ডার করি না, রেদার আমি ওই যে ব্ল্যাক কফিটার দিকেই হয়তো বা মোট চাই। তো এই যে একটা বিষয় যে আমি জানি বুঝি যে এই খাবার আমার জন্য ভালো না, তারপরে তো এটা ধরেন মানুষ করতে থাকে, এটার কারণটা কি? আপনি তো অনেক মানুষজনের সাথে ডিল করেন, যেহেতু এই টাইপের লোকজন আপনার কাছে কম বেশি আসে, আপনার পারসেপশনটা কি? আমার পারসেপশন হচ্ছে যে মানুষজন এটা বোঝে না যে কতটুকু খাওয়া যায়। আচ্ছা, মানে সুগার কিন্তু খারাপ না, অতিরিক্ত সুগার খারাপ। সুগারের তো ধরন আছে, আপনি খেজুর থেকে সুগার নেন, ফ্রুটস থেকে সুগার নেন, সীমিত পরিমাণে, কোনো সমস্যা নেই। হ্যাঁ, যখন আপনি অতিরিক্ত পরিমাণে সুগার রিফাইন করবেন, যেমন রিফাইন করা সুগার তো মানে অরিজিনাল সুগার না, সেটা তো আমরা কুসরকে প্রসেস করার মাধ্যমে চিনি বানিয়েছি। প্রায় 1 কেজি চিনিকে 1 কেজি কুসরকে প্রসেস করলে প্রায় 100 গ্রামের মতো চিনি হয়, মানে 10 ভাগ কমে যায়। তার মানে কতটা মিষ্টি হবে বা কতটা ক্যালোরি হবে সেটা বুঝতেই পারছি আমরা। তো সেটা যখন আমরা খাই, আমাদের বডি খুব দ্রুত সুগার লেভেল স্পাইক করে, তখন আমার শরীরে ক্ষতি হয়। কিন্তু এটার একটা লিমিট আছে। ঠিক আছে, আপনি উইকে 1 দিন খান বা আপনি সারাদিনে 1 বার খান, প্রথমে যখন শুরু করেছেন। আমাদের প্রবলেমটা হলো আমরা যখন শুরু করি, মানে স্বাস্থ্য সচেতন হওয়া শুরু করি, আমরা মনে করি কিছুই করতে পারবো না। যেটা আমি বারবার বলছি যে আপনি সব কিছু করতে পারবেন, কিন্তু লিমিটে। আমি কিন্তু আনহেলদি হেলদি সব ধরনের ফুড খাই, কিন্তু সেটা রেশিওটা বুঝতে হবে। আমার 80% ফুড থাকে হেলদি, 20% আমি আনহেলদি মুখরোচক খাবারও খাই মাঝে মধ্যে। এই জিনিসটা যখন আপনি বুঝবেন না, তখন আপনি কন্টিনিউ করতে পারবেন। কন্টিনিউ করতে না পারার কারণ হলো ডিসপারেশন, মানে আমরা মনে করি যে আমরা কিচ্ছু করতে পারবো না, আমাদের লাইফটা বন্ধ হয়ে গেল। নেগেটিভ পারসেপশন, এই নেগেটিভ পারসেপশন আনা যাবে না। আপনাকে আগে দেখতে হবে যে আপনার জার্নিটা আপনি এনজয় করছেন কিনা। আপনি যে ট্রেনারের আন্ডার ট্রেনিং করছেন বা যে নিউট্রিশনিস্টের আন্ডার নিউট্রিশন প্ল্যান নিয়েছেন, তাকে বলেন যে ভাই আমাকে এমন একটা প্ল্যান দেন যেন আমি আগে এনজয় করতে পারি বা কন্টিনিউ করতে পারি। আমাকে প্রেশার দিয়ে না, মানে মানসিকভাবে আমার প্রেশারে বেড়ে যাবে, বা আমার ডায়েট প্ল্যান দেখে আমার মনে হবে ভাই এটা তো করা পসিবল না, তাহলে ওই জার্নিতে যদি আপনি যান, বেশি দিন কন্টিনিউ করতে পারবেন না। জার্নি, ফিটনেস জার্নি এমন হতে হবে যেন আপনি ওটা এনজয় করেন, তো নিজে নিজে মডিফাই করেন যে আমার লাইফে এই প্রবলেম, আগে এগুলো ঠিক করি, আগে ঘুমানো, ঠিক টাইমে ঘুমানো শুরু করি, আগে শরীরের মুভমেন্ট বাড়াই, তারপরে আস্তে আস্তে আমি প্রত্যেকটা জিনিস আমি এক বেলার খাবার করে ইমপ্রুভ করবো। এভাবে যদি করেন তাহলে অনেক দিন কন্টিনিউ করতে পারবেন। আমাদের সমস্যা ফিটনেস নিয়ে আমাদের মানে মাথা ব্যথা হিসেবে নিয়ে, মাথা ব্যথা নিয়ে, এটা মাথা ব্যথা না তো। আপনি ধরেন যে যেমন ক্যারিয়ারের ক্ষেত্রে যদি আপনি খালি চিন্তাই করেন যে আমার টাকা কামাতেই হবে, এখনই যেভাবে হোক আজকেই আমাকে টাকা কামাতে হবে, বা 1 মাসের ভিতরে আমাকে চাকরি পেতে হবে, তাহলে আপনি কি পরিমাণ মেন্টাল প্রেশারের ভিতরে পড়বেন আপনি চিন্তা করেন। কিন্তু আপনি যদি এটা চিন্তা করেন যে না, আমি আগে কন্টিনিউয়াসলি 1 বছর ধরে আমি স্কিল বিল্ড করি, স্কিল বিল্ড করার পর আমি ওই স্কিলের বেসিসে হচ্ছে পরে জব ট্রাই করবো বা টাকা পয়সা ইনকাম করার চেষ্টা করবো, তাহলে আবার আপনার মেন্টাল প্রেশার কমে যাবে। যেটার জন্যই 20 থেকে 30 বছর বা 18 থেকে 25 বছর হচ্ছে আমাদের শিক্ষা অর্জন, মানে এই যে হায়ার এডুকেশনের টাইম, এই সময় স্কিল বিল্ড আপের টাইম। এই সময় যদি আমরা স্কিল বিল্ড করি, তাহলে আফটার 30 আমরা সেই স্কিলের উপরে বেস করে ইনকাম করতে পারি। ফিটনেস তো সেম, প্রথমে আপনাকে আগে ওই প্রসেসটা বুঝতে হবে, আগে বুঝতে হবে আমার বডি কেমন, কিভাবে রিয়েক্ট করে, কোন কোন জিনিস আমার লাইফে স্যুট করে, কোন কোন জিনিস আমার লাইফকে খারাপ করে, কোন কোন মানুষের সাথে মিশলে আমার সময় নষ্ট হয়, কাদের সাথে মিশলে বা কাদের বই পড়লে বা কাদের কন্টেন্ট কনজিউম করলে আমার নলেজ বাড়ে, এগুলোকে আগে ঠিক করেন। এগুলো যখন ঠিক করতে থাকবেন না, অটোমেটিকলি আপনি বাই প্রোডাক্ট হিসেবে ওই সুবিধাগুলো পেতে শুরু করবেন। তখন আপনি ফিটনেস জার্নিতে অটোমেটিকলি চলে আসবেন। তো এইটাই হচ্ছে ব্যাপার। এভাবে করতে থাকলে আশা করি সবকিছুই সহজ মনে হবে। যে আজকে আমরা মোটামুটি ঘন্টাখানিক ধরে বেশ কিছু, যদিও এটা সবার জন্য হয়তো বা জানা টপিক, তারপরেও আবার ডিসকাশন করা, কারণ কখন কার মাথায় কোন কথা শুনে সুবুদ্ধি বোধোদয় হবে সেটা বলা মুশকিল, এটা উপরওয়ালা ভালো জানে। সো সব শেষে যারা এই ভিডিও দেখতেছে, মোস্ট অফ দ্য পিপল যারা ধরেন এখনো ইয়াং, তারা ক্যারিয়ারে কিছু একটা করতে চায়, কাজ কাম, চাকরি বাকরি বা কোনো একটা জায়গায় যাইতে চায়, বাট তাদের উদ্দেশ্যে যদি আপনি স্বাস্থ্য এবং ঘুম এবং ওভারঅল জিনিসপত্র নিয়ে যদি কিছু বলতে চান। আচ্ছা, দেখেন ইয়াং জেনারেশন যাদের বয়স এখন 20 বছর 25 বছর, যারা চেষ্টা করছেন যে কিছুদিন পর জবে ঢুকবেন, আবার অনেকে এখন এই অ্যাট এ টাইম, মানে এই সময়টাতে অনেকে চেষ্টা করছেন যে আমি ফিটও থাকি, অপোজিট জেন্ডারকে একটু ইমপ্রেস করা লাগবে, বা সামনে বিয়ে শাদীরও ব্যাপার আছে। তো এই জিনিসগুলো মাথায় রাখবেন যে ফিটনেস জাস্ট এই ছোট ছোট কয়েকটা জিনিসের পারপাসের অর্জন করা উচিত না।
ফিটনেস অর্জন করার উদ্দেশ্য আপনার হতে হবে যে আপনি লং টার্মে যেন সুস্থ নিজের থাকেন স্বার্থেই করা উচিত। আর নিজের স্বার্থে, হ্যাঁ আপনি যেন নিজে ভালো থাকেন। আপনি দেখবেন যে নর্মালি যারা একটু ফিট থাকে, যারা আইডিয়াল ওয়েট রেঞ্জে থাকে, তারা যখন জব ইন্টারভিউ দিতে যায় তখন কিন্তু তারা কনফিডেন্স বেশি পায়। ইনফ্যাক্ট যারা জব ইন্টারভিউ নেয় তারা কিন্তু তার শরীর দেখেও জাজ করে অনেক সময়, যে এই ছেলেটার লাইফে মানে এর তো দেখছি চারিদিক দিয়ে শার্টের উপর দিয়ে বোতাম ফাঁকা হয়ে যাচ্ছে বা ভুঁড়ি বুঝে যাচ্ছে, এই ছেলেটার লাইফে অনেক প্রবলেম আছে, এর লাইফে ডিসিপ্লিন লেথার্জিক হবে, এই ছেলেটা একটু অলস হতে পারে, বা এই ছেলেটা হয়তো বা দ্রুত অফিস থেকে কাজ শেষ করে বাসায় যেতে পারে। এরকম পারসেপশন কিন্তু তৈরি হয় যারা জব ইন্টারভিউতে থাকে। আমরাও তো অনেক সময় জিমে ট্রেনারদেরকে নিয়োগ করি, আমরা অনেক সময় আমাদেরকে তো ফিটনেস দেখতে হয়, কিন্তু আমরা কিন্তু দেখেই বুঝে যাই যে এই ছেলেটার লাইফে ডিসিপ্লিনের সমস্যা আছে। ডিসিপ্লিনের সমস্যা থাকলে, আর যদি ইন্টারভিউয়ার বুঝে যায় যে আপনার লাইফে ডিসিপ্লিনের সমস্যা আছে, সেক্ষেত্রে আপনার জব পাওয়ার সম্ভাবনা একদমই নাই। তো আপনাকে আগে নিজেকে ফিট হতে হবে। আপনি যে জামা কাপড় পরছেন সেটাতে যেন দেখতে আপনাকে ভালো লাগে, আপনি যেন যেভাবে কথা বলছেন সেটা যেন দেখতে সুন্দর হয়, শুনতে সুন্দর লাগে, মানুষের সাথে যেভাবে ব্যবহার করছেন সেটা দেখে যেন মানুষের মনে আপনি ছাপ ফেলতে পারেন, এর কারণে ফিটনেস দরকার। আর এগুলো আপনাকে ক্যারিয়ারের লং টার্মে আপনাকে অনেক বেশি সার্ভিস দিবে এই ফিটনেসই। তো এই কারণে আপনি স্বাস্থ্য সচেতন হন। ছোট ছোট কারণ থাকুক ঠিক আছে, কিন্তু লং টার্মে ওটা ঠিক আছে। ছোট 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 কারণ আমাদের এখন দরকার, এখন আমাদের একটু ফিট থাকাও দরকার, যেন আমরা হচ্ছে অ্যাট্রাকশন ক্রিয়েট করতে পারি, আশেপাশে একটা ভাইব ক্রিয়েট করতে পারি যে এই লোকটাকে দেখলেই তো আমার ভালো লাগে, বা এই লোকের সাথে কথা বললেই ভালো লাগে। তখন মানুষজন এমনি অটোমেটিকলি, যখন আপনি আশেপাশে এরকম ভাইব তৈরি করতে পারবেন, তখন অটোমেটিকলি দেখবেন যে আপনার মানে কোনো একটা পথ তৈরি হয়ে গেছে জব পাওয়ার। তো আশা করি যে এই জিনিসটা সবাই মাথায় রাখবেন। ধন্যবাদ ভাইয়া, থ্যাংক ইউ ফর ইউর টাইম। ইনশাআল্লাহ ফিউচারে থ্যাংক ইউ ভাই।